শুরু। আহ শুভ সন্ধ্যা সবাইকে। বিদ্যাবাড়ি ডিজিটাল ক্লাসরুমে স্বাগত। কেমন আছেন সবাই? শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন কিনা? কারা? কার কার ক্লাস? নিবন্ধ। আচ্ছা। হবু টিচাররা কেমন আছেন? শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি। ওকে, গুড। তাহলে আজকে কি আমাদের বিষয় আলোচনার? ও, 1 নম্বর লেকচার। আপনাদের সাথে তাহলে আমার প্রথম পরিচয় নাকি? হ্যাঁ, আমার নাম আনোয়ার হুসাইন। আমি কর্মরত আছি বর্তমানে জনতা ব্যাংকে। হ্যাঁ, তো সৃষ্টিকর্তার কাছে অনেক করুণা এবং কৃতজ্ঞতা। হলিডেতে আর অফিস আওয়ারের পরে মাঝে মাঝে আপনাদের কাছে আসি, গল্প গুজব করি আর কি। হ্যাঁ, বিদ্যাবাড়ির সিনিয়র ইনস্ট্রাক্টর হিসেবে আছি, বাংলা বিষয় নিয়ে আলোচনা করি। মোটামুটি আপনাদের এই নিবন্ধন, প্রাইমারি, এগুলা সহ হাফ ডজন সরকারি চাকরি পাওয়ার অভিজ্ঞতা আছে। তো ওই গল্পগুলা করি আর কি, যে আসলে আমি তো বেকার ছিলাম, তো সেখান থেকে এই পরিত্রাণের উপায় কি। আহ আচ্ছা, যেহেতু প্রথম ক্লাস, কিছু আমার সাথে ক্লাস করার কিছু নিয়ম আছে। হ্যাঁ, এক নম্বর নিয়ম হচ্ছে যে যদি আনমিউট করা হয়, যেহেতু লোক সংখ্যা বেশি, সবাইকে আনমিউট করলে হাট বাজার হয়ে যাবে। এজন্য প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করতে হবে। আমরা ক্লাস রিলেটেড, টপিক রিলেটেড প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করলে আমরা সময় সুযোগ অনুযায়ী আপনার প্রশ্ন নেব। 1। 2 নম্বর বিষয়, টপিক শুরুর আগেই, মানে একটা টপিক শুরু হলো, সেই শুরুতেই প্রশ্ন করে বসে থাকা যাবে না। টপিক শেষ হওয়ার পর প্রশ্ন করতে হবে যে আসলে এই জায়গায় কি অবস্থা, বা বুঝি নাই, এই জিনিসটা ভালো করে বুঝাই দেন। আর একটা বিষয় হচ্ছে, আহ আনমিউট করলে কথা শেষ হলে আবার নিজে নিজেই মানে মিউট হয়ে যাবেন আর কি। হ্যাঁ, দেখা গেল আছি আলহামদুলিল্লাহ। পরিচয় আছে নাকি কারোর সাথে আমার? কে কোন জায়গা থেকে যুক্ত আছেন একটু লেখেন তো, জেলার নাম লেখেন দ্রুত, দ্রুত জেলার নাম লেখেন। আর একটা বিষয় হচ্ছে যে আহ গুড, সাতক্ষীরা, ময়মনসিংহ, দারুণ। আর একটা বিষয় হলো, হ্যাঁ, আমার ওই 4-5 মিনিট লেট হয়ে গেছে, কারণ আমি কালকে যে নির্বাচনী সংক্রান্ত কাজে ব্যস্ত ছিলাম, আজকে এই কিছুক্ষণ আগে আসলাম আর কি। হ্যাঁ, ওই জন্য আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে, সেই জন্য দুঃখ প্রকাশ করছি। আর একটা বিষয় হলো যে ক্লাস রিলেটেড ছাড়া অন্য বিষয়ে, যেমন আহ, পরীক্ষা কিভাবে দেব, সিট কিভাবে পাবো, পেমেন্ট কিভাবে করব, এইসব বিষয়গুলা আমার জানা নাই। এজ এ টিচার হিসেবে শুধু ক্লাসের টপিক নিয়ে কোনো প্রশ্ন থাকলে করা যাবে। অন্য যে বিষয়গুলো আছে, কাজী সাজেদা আক্তার, আপনার ক্লাস করছি স্যার। ওকে, থ্যাংক ইউ। কোথায় ছিলেন, বিসিএস নাকি ব্যাংক? সবাইকে আহ আবারও একবার স্বাগত, যারা আমরা লিখলাম আর কি। হ্যাঁ, নামগুলো পড়তে পারতেছে না কারণ অনেক জায়গা থেকে। আহ থ্যাংক ইউ। যা মন ভালো না হলে অসুবিধা নাই, আমার সাথে ক্লাস করলে মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, তো যারা বলতেছিলাম যে যদি অন্য কোনো বিষয়ে প্রশ্ন থাকে, সেক্ষেত্রে সেইগুলো হচ্ছে ওই যে বিদ্যালয়ের যে সার্ভিস নাম্বার আছে, সেই নাম্বারগুলোতে যোগাযোগ করলে তারা সেগুলো সঠিক সঠিক উত্তর দিতে পারবে। হোয়াটসঅ্যাপ নাম্বার বা আরো যে নাম্বার আছে, এগুলোতে যোগাযোগ করতে হবে। যোগাযোগ করলে তারা সেগুলো উত্তর দিবে বা আপনার সমস্যার সমাধান করে দিবে। হ্যাঁ, এটা হচ্ছে ব্যাপার। আহ তো শুরু করি আমাদের আজকের বিষয়। প্রাইমারি ব্যাচের সমস্যা একটা ক্লাস করছে, ওকে ফাইন। তাহলে আমাদের আজকের বিষয় হচ্ছে লেকচার 1। শুরুতেই বলি, আমার সাথে যারা এখানে আছেন, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমার এই টোটাল যে ক্লাসগুলো হবে, আমি জানি না সবগুলো আমার সাথেই আমি পারবো কিনা সময় দিতে, যদি হয় আর কি। সেক্ষেত্রে বাংলা নিয়ে, নিবন্ধনের বাংলা নিয়ে টেনশন করতে হবে না। বাংলায় শতভাগ নম্বর আপনারা পাবেন ইনশাল্লাহ। হুম, শুধু আমার যে ক্লাসগুলো, এগুলো ভালো করে নোট করে মাথায় নিয়ে পরীক্ষা হলে যেতে পারলেই হলো, এর বেশি কিছু দরকার নেই। হ্যাঁ, ওকে।
আর শারীরিকভাবে আমার শরীরটা একটু বেশি ভালো না, ঠান্ডা লাগছে আর কি। হ্যাঁ, ঠান্ডা জনিত সমস্যা আছে, তো মাঝে মাঝে টুকটুক কাশি কুশি দিলে কিছু মনে করেন না, হ্যাঁ। ওকে, তো আমরা এই যে লেকচার 1 দেখতে পাচ্ছি, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, আলোচনা শুরু, খাতা কলম নিয়ে বসেন। হ্যাঁ, বাংলা ভাষার উদ্ভব ও ক্রমবিকাশ, এখান থেকে প্রশ্ন থাকে মাঝে মাঝে নিবন্ধনে। বাংলা ভাষার রীতি বিভাজন থেকে খুব একটা প্রশ্ন থাকে না, তবে হঠাৎ থাকতে পারে। হ্যাঁ, আলোচনা খুব ছোট। বাংলা লিপি থেকে মাঝে মাঝে প্রশ্ন থাকে, তো এইখান থেকে প্রশ্ন থাকতে পারে, এইখান থেকে প্রশ্ন থাকতে পারে, থাকার সম্ভাবনা বেশি আর কি। ব্যাকরণ এবং তার আলোচ্য বিষয় মোস্ট ইম্পর্টেন্ট থাকতে পারে। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ, এখান থেকে তো অবশ্যই অবশ্যই প্রশ্ন থাকবেই। ধ্বনি পরিবর্তন, এখান থেকেও প্রশ্ন থাকে। সুতরাং মোটামুটি আমাদের যে আজকে 6টা টপিক, তার মধ্যে অন এন এভারেজ 4 থেকে 5 নম্বর আমরা কমন পাবো ইনশাল্লাহ আজকের ক্লাস থেকে। হ্যাঁ, সুতরাং একটু ভালো করে নোট করতে হবে। অনেকগুলো টপিক, আলোচনা দীর্ঘ হতে পারে, সেই জন্য আমরা চেষ্টা করব যে সময়ের মধ্যে, আমাদের তো আরেকটা ক্লাস আছে 9টায়। ওকে, তো তার আগেই শেষ করতে হবে, চেষ্টা করবো যে এর মধ্যেই আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করতে। তো লেটস স্টার্ট, শুরু করলাম আমরা আমাদের আলোচনা। প্রথমেই বাংলা ভাষার ইতিহাস নিয়ে আলোচনা করব, এবং বাংলা ভাষার এই যে বাংলা ভাষাটা এটা কিভাবে আসলো তার সংক্ষিপ্ত ধারাবাহিক বর্ণনা থাকবে। পৃথিবীতে প্রায় 3,500-এর মতো ভাষা আছে। প্রত্যেকটা ভাষায় কোনো না কোনো ভাষা গোষ্ঠীর অন্তর্গত। পৃথিবীতে 12টার মতো ভাষা গোষ্ঠী আছে, তার মধ্যে একটা ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয়, কথাগুলো ভালো করে শুনবেন। ইন্দো ইউরোপীয়, পৃথিবীতে যে কয়েকটা ভাষা গোষ্ঠী আছে তার মধ্যে অন্যতম একটা ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয়। এই ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীতে 2টা বৃহৎ অঞ্চলের ভাষা, যে দেশগুলো আছে সেগুলো অন্তর্ভুক্ত। এই ইন্দু মানে হচ্ছে, আচ্ছা দাগটা উঠে না, ইন্দু মানে হচ্ছে হিন্দুস্তান, ভারত উপমহাদেশ আর কি। হ্যাঁ, ভারত উপমহাদেশের যে কয়েকটা দেশ বা অঞ্চল রয়েছে, অর্থাৎ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, এই সমস্ত দেশের ভাষাগুলো আসছে এই ভাষাগোষ্ঠী থেকে। আর ইউরোপীয় যে দেখতে পাচ্ছি, ইউরোপীয় দ্বারা ইউরোপ মহাদেশকে বোঝায়। ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের ভাষা আসছে এই ভাষাগোষ্ঠী থেকে। সুতরাং যেহেতু আমরা এই ভারত উপমহাদেশ অঞ্চলেই, বাংলাদেশ আগে একসাথেই ছিল, 47-এ দেশ বিভাজন হওয়ার পরে আমাদের আলাদা হয়েছে এবং পরবর্তীতে 71 আমরা স্বাধীনতা লাভ করেছি। তো আমরাও এই ভাষাগোষ্ঠীর অন্তর্গত, অর্থাৎ আমাদের এই বাংলা ভাষাটা কোন ভাষা থেকে আসছে, কোন ভাষাগোষ্ঠী থেকে? এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীরই অন্তর্ভুক্ত। তাহলে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বাংলা ভাষা নিচের কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? বাংলা ভাষা নিচের কোন ভাষা গোষ্ঠীর অন্তর্গত? বাংলা ভাষা হচ্ছে এই ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর অন্তর্গত। ওকে, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী আজ থেকে বহু বছর আগে, অর্থাৎ খ্রিস্টপূর্ব প্রায় 5,000 অব্দে এই ভাষাগোষ্ঠীর সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হয়। বর্তমানে 2024 খ্রিস্টাব্দ, তো আমরা যদি 2000-ও ধরি, তাহলে এই ভাষাগোষ্ঠীর বয়স কত? প্রায় 7,000 বছর। 7,000 বছর এই ভাষাগোষ্ঠীর বয়স। তো আমরা 7,000 বছরের ইতিহাস পড়বো না, আমাদের দরকারও নাই, আর এটা পড়া সম্ভব না। হ্যাঁ, এই ক্ষণিক সময়ের মধ্যে আমরা আমাদের পরীক্ষার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানা দরকার সেগুলো আমরা আলোচনা করব। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা হচ্ছে 2টি। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা 2টি। একটা শাখার নাম হচ্ছে শতম শাখা, আরেকটা শাখার নাম হচ্ছে কেন্তম শাখা। একটা শাখার নাম হচ্ছে শতম, আর একটা শাখার নাম হচ্ছে কেন্তম। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী প্রধানত কয় ভাগে বিভক্ত? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী প্রধানত 2 ভাগে বিভক্ত। বা প্রধান শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা কয়টি? ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা কয়টি? 2টি। নিচের কোনটি ইন্দো ইউরোপীয় ভাষার শাখা? এরকম থাকতে পারে শতম, তারপরে অথবা থাকতে পারে কেন্তম, হ্যাঁ, অন্য কিছু থাকতে পারে। সুতরাং প্রধান শাখা হচ্ছে 2টি, এবং শতম এবং কেন্তম এটা প্রধান শাখা। ইন্দু অর্থাৎ হিন্দুস্তান, ভারতীয় উপমহাদেশের যে অঞ্চল বা দেশগুলো আছে, সেই দেশগুলোর অধিকাংশ ভাষা সৃষ্টি হয়েছে এই ইন্দো ইউরোপীয় শতম শাখা থেকে। শতম শাখা থেকেই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ দেশের ভাষা সৃষ্টি হয়েছে। কোথা থেকে? শতম শাখা থেকে। আর ইউরোপ মহাদেশের অধিকাংশ দেশের ভাষা সৃষ্টি হয়েছে এই কেন্তম শাখা থেকে। তাহলে যদি প্রশ্ন করা হয় ইন্দো ইউরোপীয়
কোন শাখা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে? ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে? উত্তর হবে শতম শাখা থেকে। ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে? শতম শাখা থেকে। শতম। ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে? শতম শাখা থেকে। আর ইউরোপের অধিকাংশ দেশের ভাষা সৃষ্টি হয়েছে একান্তম শাখা থেকে। শতম শাখার অনেকগুলো স্টেপ আছে, প্রায় যে 7,000 বছরের ইতিহাসের কথা বললাম। তো এতগুলো আমরা দেখবো না, আমরা গুরুত্বপূর্ণ কয়েকটা স্টেপ আলোচনা করব। শতম শাখার একটা স্টেপের নাম হচ্ছে প্রাচীন ভারতীয় আর্য ভাষা। প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয় আর্য। প্রাচীন ভারতীয়র পরবর্তী আরেকটা স্টেপ হচ্ছে তৎসম বা সংস্কৃত। সংস্কৃত। তৎসম বা সংস্কৃত। সংস্কৃতের পরবর্তী আরেকটা স্তরের নাম হচ্ছে প্রাকৃত। সংস্কৃতের আরেকটা স্তরের নাম কি? প্রাকৃত। প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক। পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, প্রাকৃত শব্দের অর্থ কি? প্রাকৃত শব্দের অর্থ হচ্ছে স্বাভাবিক, ন্যাচারাল, স্বাভাবিক। প্রাকৃতের দুইটি শাখা, তার মধ্যে একটি শাখার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। একটি শাখার নাম মাগধী প্রাকৃত। একটি শাখার নাম হচ্ছে মাগধী প্রাকৃত। আরেকটি শাখার নাম হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। একটি শাখার নাম মাগধী প্রাকৃত, আরেকটি শাখার নাম গৌড়ীয় প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে, এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে বলে মনে করেন অধিকাংশ ভাষাবিদ। মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে বলে মনে করেন অধিকাংশ ভাষাবিদ। তবে এই মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, প্রথম এই কথা বলেছেন স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন। স্যার জর্জ গ্রিয়ারসন প্রথম তিনি বলেছেন যে মাগধী প্রাকৃত থেকেই বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। কে বলেছেন? স্যার জর্জ গ্রিয়ারসন। অধিকাংশ বাজারে যে বই আছে সেই বইয়ের মধ্যে এই একটা তত্ত্ব ভুল দেয়া আছে। হ্যাঁ, বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, এই মতের প্রবক্তাকে অনেক জায়গায় উত্তর দেওয়া আছে ডক্টর সুনীতি কুমার। এটা ভুল। এটা প্রথম বলেছেন স্যার জর্জ গ্রিয়ারসন। সুনীতি কুমার এই বক্তব্যটাকে সমর্থন করেছেন। সুনীতি কুমার চট্টোপাধ্যায় এই গ্রিয়ারসনের এই মতটাকে সমর্থন করেছেন, তার পক্ষে মত দিছেন। কিন্তু এই মতের প্রবক্তা হচ্ছে স্যার জর্জ গ্রিয়ারসন। যদি কোনো পরীক্ষায় এরকম প্রশ্ন আসে যে বাংলা ভাষা মাগধী প্রাকৃত থেকে জন্ম, এই মতের প্রবক্তাকে, সেই অপশনে যদি স্যার জর্জ গ্রিয়ারসন না থাকে, যদি ডক্টর সুনীতি কুমার থাকে, তাহলে সুনীতি কুমার উত্তর দেওয়া যাবে। কিন্তু যদি গ্রিয়ারসন এবং সুনীতি দুইজনই থাকে অপশনের মধ্যে, তাহলে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে স্যার জর্জ গ্রিয়ারসন। ওকে। আর আরেকটা ভাষা প্রাকৃতের আরেকটা শাখা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। এই গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আমাদের এই বঙ্গের ভাষাবিদ, অর্থাৎ আমাদের বাংলাদেশের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন বাংলা ভাষার জন্ম গৌড়ীয় প্রাকৃত থেকে। তিনি গৌড়ীয় প্রাকৃতের আরো কয়েকটা স্তর দেখিয়েছেন। তিনি বলেছেন গৌড়ীয় প্রাকৃতর আরো একটা স্তরের নাম হচ্ছে গৌড়ীয় অপভ্রংশ। অপভ্রংশ মানে হচ্ছে বিকৃত। বিকৃত। অপভ্রংশ মানে হচ্ছে বিকৃত। ডক্টর শহীদুল্লাহ বলছেন গৌড়ীয় প্রাকৃত থেকে পরবর্তী আরেকটা স্তরের নাম হচ্ছে অপভ্রংশ। এই অপভ্রংশের পরবর্তী আরেকটা স্তরের নাম হচ্ছে বঙ্গ কামরূপী। বঙ্গ কামরূপী। এই বঙ্গ কামরূপী থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, এবং বঙ্গ কামরূপী থেকে আরেকটা ভাষার সৃষ্টি হয়েছে বলে তিনি মত দিয়েছেন, তার নাম হচ্ছে অসমীয় ভাষা। অসমীয় ভাষা। এই মতকার, এই মত হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, এই মত দিয়েছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আর স্যার জর্জ গ্রিয়ারসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ পণ্ডিত মত দিয়েছেন বাংলা ভাষার সৃষ্টি হয়েছে মাগধী প্রাকৃত থেকে। তাহলে অনেক সময় পরীক্ষায় নাম দিয়ে আসতে পারে যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম, অলরেডি এর আগে আসছে পরীক্ষায়, নিবন্ধনে বা বিভিন্ন নন ক্যাডার পরীক্ষা, বিসিএসও আসছে, হ্যাঁ ব্যাংকেতে আসছে, এইসব সমস্ত পরীক্ষা আসছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা নিচের কোন শাখা থেকে এসেছে? উত্তর হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। অবংশ থাকলে অবংশ, বঙ্গ কামরূপী থাকলে যে স্টেপটাই থাকবে সেটা। আর যদি শহীদুল্লাহর মতে না হইয়া
স্যার জর্জ গিয়াসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতো হয়, তাহলে উত্তর হচ্ছে মাগধী প্রাকৃত থেকে। এটা মনে রাখতে হবে। আরেকটা বিষয়, যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কবে? হ্যাঁ, এখানে এটা একটা প্রশ্ন। এই যে মাগধী প্রাকৃত থেকে, অর্থাৎ স্যার জর্জ গিয়াসন, ডক্টর সুনীতি কুমার থেকে অধিকাংশ পণ্ডিত বলেছেন বাংলা ভাষার সৃষ্টি হয়েছে 950 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। 950 থেকে 1200 খ্রিস্টাব্দ, অর্থাৎ দশম শতাব্দী থেকে দ্বাদশ শতাব্দী, এইরকম কোন একটা সময়ের মধ্যে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। দশম থেকে দ্বাদশ, 950 থেকে 1200। কে বলেছেন? স্যার জর্জ গিয়াসন, ডক্টর সুনীতি কুমার, সুকুমার সেন, ওনারা ওনারা বলেছেন। আর আমাদের এই বঙ্গের ভাষাবিদ অর্থাৎ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন বাংলা ভাষার জন্ম হয়েছে 650 থেকে 1200। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, এর মাঝখানে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। সপ্তম থেকে দ্বাদশ শতাব্দী। তবে কেউ কেউ কোনো পণ্ডিত এটাকে দ্বাদশ না বলে কেউ কেউ বলেছেন যে 1300 থেকে 1400 এর মাঝখানেও হতে পারে। তবে মনে রাখতে হবে শুরুর টাইমটা কিন্তু ঠিক আছে। যদি শহীদুল্লাহর মতে হয় তাহলে 650 থেকে 1200, 650টা ঠিক থাকবে, অর্থাৎ সপ্তম শতাব্দী। এই যে সপ্তম শতাব্দীটা ঠিক থাকবে। আর যদি সুনীতির মতে বা স্যার জর্জ গিয়াসনের মতে হয় তাহলে 950 দশম শতাব্দী ঠিক থাকবে। হয়তো এই শেষের যে ইয়েটা আছে এইটা একটু ত্রয়োদশ চতুর্দশ এরকম হতে পারে, কোনো পরীক্ষা এরকম আসছে, বাট শুরুর টাইমটা ঠিক থাকবে, এটা মাথায় রাখতে হবে কিন্তু। ঠিক আছে, আরেকটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার জন্ম হচ্ছে বঙ্গ কামরূপী থেকে, আবার এই বঙ্গ কামরূপী থেকে আরেকটা ভাষার জন্ম, সেটার নাম হচ্ছে অসমীয় ভাষা। এই জন্য মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলা ভাষার সহোদর ভাষার নাম কি? বাংলা ভাষার সহোদর ভাষার নাম কি? সহোদর ভাষা। তাহলে সহোদর মানে হচ্ছে একই উদর থেকে জন্ম, একই উদর থেকে, একই পেট থেকে জন্ম যার, তাকে বলে সহোদর। তাহলে এই বঙ্গ কামরূপী থেকে দুইটা ভাষার জন্ম, একটা হচ্ছে বাংলা আর একটা হচ্ছে অসমীয়। এই জন্য বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় এই অসমীয় ভাষাকে। বাংলা ভাষার সহোদর ভাষার নাম কি? অসমীয় ভাষা। কিংবা অসমীয় ভাষার সহোদর ভাষার নাম কি? বাংলা ভাষা। আরেকটু রিক্যাপ করি, রিপিট। হ্যাঁ, শুরু থেকে আরেকটু রিপিট করি। তাহলে আমাদের আলোচনা শুরু ছিল পৃথিবীতে যে কয়েকটা ভাষা গোষ্ঠী আছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাষা গোষ্ঠীর নাম হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠীর প্রধান শাখা কয়টি? দুইটি। একটা হচ্ছে শতম শাখা আর একটা হচ্ছে কেন্তম শাখা। ইন্দো ইউরোপীয় দুইটা শাখা। বাংলা ভাষা আসছে কোন ভাষা গোষ্ঠী থেকে? বাংলা ভাষা আসছে এই ইন্দো ইউরোপীয় গোষ্ঠী থেকে। আর বাংলা ভাষা ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে আসছে? কোন শাখা থেকে আসছে? এটা হচ্ছে এই শতম শাখা থেকে। শতম শতম শাখা থেকে আসছে। শতম শাখার অনেকগুলো স্টেপ আছে, তার মধ্যে একটা স্টেপের নাম হচ্ছে প্রাকৃত। শতম শাখার অনেকগুলো স্টেপ, তার মধ্যে একটা স্টেপের নাম হচ্ছে প্রাকৃত। এই প্রাকৃতের আবার দুইটা শাখা আছে, একটা শাখার নাম হচ্ছে মাগধী প্রাকৃত আর একটা শাখার নাম হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। মাগধী প্রাকৃত থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে, এটা বলেছেন স্যার জর্জ গিয়াসন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় সহ অধিকাংশ ভাষাবিদ পণ্ডিত তারা এটাকে সমর্থন করেছেন। এবং তারা বলেছেন বাংলা ভাষার জন্মটা 950 থেকে দ্বাদশ, অর্থাৎ দশম থেকে দ্বাদশ, 950 থেকে 1200, দশম থেকে দ্বাদশ এর মধ্যে কোন একটা সময় বাংলা ভাষার জন্ম হয়েছে। আর আমাদের এই বঙ্গের ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, তিনি বলেছেন না, বাংলা ভাষা মাগধী থেকে জন্ম হয় নাই, বাংলা ভাষার জন্ম হয়েছে প্রাকৃতের এই গৌড়ীয় শাখা থেকে। গৌড়ীয় শাখা থেকে বাংলা ভাষার জন্ম হয়েছে। এই তুমি এখানে থাকবা, কেউ হ্যান্ড রাইজ করলে উত্তর নিতে হবে, আর নাহলে হ্যাঁ এখানে থাকবা। অনেক মানুষ যেহেতু তাদের প্রশ্ন উত্তর দেওয়া যায় না। ওকে, তাহলে প্রাকৃত থেকে যে দুইটা শাখা আসছে তার মধ্যে আরেকটা শাখা হচ্ছে গৌড়ীয় প্রাকৃত। ডক্টর শহীদুল্লাহ কি বলছেন? বলছেন যে গৌড়ীয় প্রাকৃতর আরো সর্বশেষ দুইটা স্তর আছে। একটা স্তর হচ্ছে অপভ্রংশ, যার না অর্থ হচ্ছে বিকৃত, অর্থাৎ গৌড়ীয় প্রাকৃতর স্তর থেকে বাংলা ভাষাটা বিকৃত হয়ে বঙ্গকামরূপী একটা স্তর লাভ করেছে সর্বশেষ। সেই বঙ্গকামরূপী থেকে আমাদের আজকের যে আমরা বাংলা ভাষা, সেই বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, এবং বঙ্গকামরূপী থেকে আরেকটা ভাষা অর্থাৎ অসমীয় ভাষারও সৃষ্টি হয়েছে। এবং শহীদুল্লাহ বলছেন এটা 650 থেকে 1200, অর্থাৎ সপ্তম থেকে দ্বাদশ এইরকম কোন একটা সময়ে বাংলা ভাষা সৃষ্টি হয়েছে। আর যেহেতু একই
গ্রুপ থেকে, একটা গোষ্ঠী থেকেই, একটা স্তর থেকে দুইটা ভাষা সৃষ্টি হয়েছে। এই জন্য বাংলা ভাষার সহোদর ভাষা বলা হয় অসমীয় ভাষাকে, বা অসমীয় ভাষার সহোদর ভাষা বলা হয় বাংলা ভাষাকে। ক্লিয়ার? আমরা কি সবাই বুঝতে পারছি? পরিষ্কার বুঝছি। শতক আর শতাব্দী একই জিনিস, কোনো পার্থক্য নাই। শুধু নাম বিশেষণ, একটা হচ্ছে নাম বিশেষণ আর একটা হচ্ছে বিশেষ্য। ক্লিয়ার ক্লিয়ার, ওকে, ভেরি গুড। এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে, এই যে বিগত সালের যে প্রশ্ন, হ্যাঁ, ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে সৃষ্টি হয়েছে? ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটি আগে, মানে প্রশ্নটা হচ্ছে এরকম, ডিম আগে নাকি মুরগি আগে? হ্যাঁ, ব্যাকরণ ও ভাষার মধ্যে কোনটা সৃষ্টি হয়েছে? ব্যাকরণ হচ্ছে ভাষার বিধান, নিয়ম, আইন, আইন। তাহলে আগে হচ্ছে ভাষা সৃষ্টি হয়েছে, তারপরে আইন সৃষ্টি হয়েছে। ভাষা, ভাষাকে শৃঙ্খল রাখার জন্য আইন সৃষ্টি হয়েছে। ওকে, এই যে 2 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা কোন মূল ভাষার অন্তর্গত? বাংলা ভাষা নিচের কোন মূল ভাষার অন্তর্গত? দ্রাবিড়, ইউরালীয়, ইন্দো ইউরোপীয়, সেমেটিক, হেমেটিক ইত্যাদি। বাংলা ভাষা নিচের কোন মূল ভাষার অন্তর্গত? মূল ভাষা কি? মূল ভাষা ইন্দো ইউরোপীয়, আমরা এইমাত্র পড়লাম ইন্দো ইউরোপীয়, ভেরি গুড। অনেক সময় পরীক্ষায় থাকতে পারে এখানে যে ইন্দো ইউরালীয়, যে ইউরালীয়র আগে কোনো কোনো পরীক্ষায় ইন্দু থাকে, হ্যাঁ, ইন্দো ইউরালীয়। তাহলে মানে গেসাং করে আবার উত্তর মারি দেওয়া যাবে না কিন্তু, হ্যাঁ, ইন্দো ইউরালীয় না কিন্তু ইন্দো ইউরোপীয়, এটা হচ্ছে ইন্দো ইউরোপীয়। হ্যাঁ, ওকে। আচ্ছা, লিপি আমরা এখনো পড়ি নাই, লিপি আমরা পড়বো এখনই। আচ্ছা, বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে, এই উক্তিটি করেছেন কে? বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে, এই উক্তিটি করেছেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, সুকুমার সেন, জর্জ গ্যারসন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়। বাংলা ভাষার উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে, মাগধী প্রাকৃত থেকে, এই উত্তর করেছেন এই কে চলে গেল, আরে ভুল এক, ভুল উত্তর দেওয়া যাবে না, আমরা এই মাত্র পড়লাম মাগধী প্রাকৃত থেকে। মাগধী, বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? মাগধী প্রাকৃত থেকে। এটা বলেছেন কে? এটা বলেছেন জর্জ গিয়ারসন, স্যার জর্জ গিয়ারসন বলেছেন এটা। হ্যাঁ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ছিলেন প্রধানত কি? ভাষাতত্ত্ববিদ, সাহিত্যের ইতিহাস রচয়িতা, ইসলাম প্রচারক, সমাজ সংস্কারক। ডক্টর শহীদুল্লাহ প্রধানত কি ছিলেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি সাহিত্য রচনা করেছেন, শিক্ষাবিদ ছিলেন, অনেক কিছু ছিলেন, ইসলামের দিকেও উনি ঝুঁকেছিলেন, সমাজ সংস্কারে অনেক অবদান আছে, কিন্তু তিনি ছিলেন মূলত প্রধানত 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 ভাষাতত্ত্ববিদ। মাত্র 24টি ভাষা উনি লিখতে, বুঝতে এবং বলতে পারতেন, মাত্র। ওকে, তারপর আরেকটা প্রশ্ন, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? হ্যাঁ, শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত স্তর থেকে? মাগধী, গৌড়ীয়, মহারাষ্ট্র, অর্ধমাগধী, কোন প্রাকৃত স্তর থেকে? ভেরি গুড। শহীদুল্লাহর মতে, এই যে একজন এ এ কে জানি দিল, এরকম করা যাবে না। হ্যাঁ, শহীদুল্লাহর মতে কোন প্রাকৃত স্তর থেকে? গৌড়ীয়, গৌড়ীয়, গৌড়ীয়। শহীদুল্লাহর মতে হচ্ছে গৌড়ীয়, হ্যাঁ, আর গিয়াসন বা সুনীতির মতো হচ্ছে মাগধী প্রাকৃত। ওকে, অপভ্রংশকতার অর্থ কি? অপভ্রংশকতার অর্থ কি? উন্নত, বিধৃত, বিবৃত, সাধারণ, বিকৃত। অপভ্রংশকতার অর্থ কি? অপভ্রংশ, হ্যাঁ, এই যে অনেকেই 2 নম্বর উত্তর দিচ্ছি আমরা। দুই, খেয়াল করতে হবে তো, এই 2 নম্বর উত্তর, 2 নম্বর কিভাবে, এই যে বিবৃত আর হচ্ছে বিকৃত। একটু আগে বলছি আমরা, বিকৃত আর বিবৃত দুইটা আলাদা। বিবৃত মানে এক্সপ্লেইন, হ্যাঁ, বড় আর কি, বৃহৎ। আর বিকৃত মানে হচ্ছে টুইস্টেড, অন্যটা। হ্যাঁ, তাহলে বিকৃত হবে, বিবৃত না কিন্তু। হ্যাঁ, খেয়াল রাখতে হবে, এই ধরনের প্রশ্নই পরীক্ষায় আসবে এখান থেকে। ওকে, তারপরে আমরা দেখব হচ্ছে বাংলা ভাষার রীতি বিভাজন।
বাংলা ভাষার রীতি বিভাজন। বাংলা ভাষার রীতি বিভাজন। বাংলা ভাষার রীতি বিভাজন। বাংলা ভাষা রীতি প্রধানত বাংলা ভাষা রীতি, হ্যাঁ নোট করবেন, এগুলা নোট করবেন। বাংলা ভাষার রীতি প্রধানত দুই প্রকার। বাংলা ভাষার রীতি প্রধানত কয় প্রকার? বাংলা ভাষার রীতি প্রধানত হচ্ছে দুই প্রকার। কি কি? বাংলা ভাষার রীতি প্রধানত দুই প্রকার। একটা হচ্ছে সাধু রীতি, আর একটা কি চলিত রীতি। সাধু, চলিত। সাধু রীতি আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে লৈকিক, আর একটা হচ্ছে মৌখিক। চলিত রীতিও দুই প্রকার, একটা হচ্ছে মৌখিক আর একটা হচ্ছে আঞ্চলিক। আঞ্চলিক, হ্যাঁ, যেটাকে আমরা উপভাষা বলি। উপভাষা ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। হ্যাঁ, ইংরেজিতে বলা হয় ডায়ালেক্ট। ওকে, তাহলে এখানে একটু মনে রাখতে হবে যে এই যে সাধু রীতি, সাধু রীতি যেটা আছে, এই সাধু রীতি থেকে লৌকিকতা কয় প্রকার? দুই প্রকার। চলিত রীতি দুই প্রকার, মৌখিক আর হচ্ছে আঞ্চলিক। মাঝে মাঝে পরীক্ষায় প্রশ্ন আসে বা সাধু রীতি কোন তো শব্দ বহুল, বা সাধু রীতিতে কোন শব্দগুলো বেশি বলা হয়। তো সাধু রীতি হচ্ছে কি তৎসম শব্দবহুল। তৎসম, তৎসম শব্দবহুল, অর্থাৎ তৎসম শব্দগুলোই বেশি এই সাধু রীতিতে বলা হয় বা লেখা হয়। সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল। কোন শব্দবহুল? তৎসম শব্দবহুল। সাধু রীতি কোন শব্দবহুল? তৎসম শব্দবহুল। তৎসম শব্দবহুল সাধু রীতি। তৎসম শব্দবহুল সাধু রীতি হচ্ছে কোন শব্দবহুল? তৎসম শব্দবহুল। হ্যাঁ, আচ্ছা, সাধু রীতি তৎসম শব্দবহুল। এই যে এইগুলো উত্তর দাও। এই যে ভিডিও অন করে রাখছে কি জানি। আচ্ছা, তাহলে সাধু রীতি হচ্ছে তৎসম শব্দবহুল। সাধু রীতি কোথায় কোথায় অনুপযোগী? সাধু রীতি নাটকের সংলাপে। সাধু রীতি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে বা এর আগে আসছে। সাধু রীতি কোথায় অনুপযোগী? অনুপযোগী মানে অনুপযোগী, উপযোগী না। সাধু রীতি কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে সাধু রীতি ব্যবহার করা হয় না। সাধু রীতি কোথায় অনুপযোগী? নাটকের সংলাপে। নাটকের সংলাপে। সাধু রীতি আর চলিত রীতি পার্থক্য কোথায় সবচেয়ে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে। সাধু রীতি ও চলিত রীতির পার্থক্য কোন পদে বেশি? ক্রিয়া ও সর্বনাম পদে পার্থক্য বেশি। ক্রিয়া সর্বনাম। সাধু রীতির প্রধান পার্থক্য ক্রিয়া সর্বনাম। ক্রিয়া সর্বনাম। আঞ্চলিকের নিচে হলো ডায়ালেক্ট। ডায়ালেক্ট, DIALECT, ডায়ালেক্ট। ডায়ালেক্ট শব্দের অর্থ হচ্ছে উপভাষা আর কি, উপভাষা। সাধু রীতি বা চলিত রীতির পার্থক্য কোথায় বেশি? ক্রিয়া ও সর্বনাম। ক্রিয়া ও সর্বনাম, হ্যাঁ, ক্রিয়া ও সর্বনামে। এগুলো এখান থেকে পরীক্ষা আসে, এর বেশি কিছু আসে না, এগুলো মাথায় রাখলেই হবে। তারপরে আমরা পড়বো বাংলা লিপি, মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, বাংলা লিপি। বাংলা লিপিটাও প্রাচীন যে ভারতীয় লিপি, প্রাচীন ভারতীয় লিপিমালা, প্রাচীন ভারতীয় লিপি থেকেই বাংলা লিপির সৃষ্টি হয়েছে। প্রাচীন ভারতীয় লিপি থেকেই বাংলা লিপি সৃষ্টি হয়েছে। প্রাচীন ভারতীয় লিপির প্রধান, প্রাচীন ভারতীয় লিপির প্রধান শাখা হচ্ছে দুইটি। প্রাচীন ভারতীয় লিপির প্রধান শাখা দুইটি। একটা শাখার নাম হচ্ছে খরষ্টি লিপি। একটা শাখার নাম হলো খরষ্টি লিপি। একটা শাখার নাম খরষ্টি লিপি।
আরেকটা শাখার নাম হচ্ছে ব্রাহ্মী লিপি। একটা শাখার নাম খরষ্টি, আরেকটা শাখার নাম হচ্ছে ব্রাহ্মী। লিখবেন, একটা শাখার নাম হচ্ছে খরষ্টি লিপি, আরেকটা শাখার নাম হচ্ছে কি ব্রাহ্মী লিপি। খরষ্টি লিপির বৈশিষ্ট্য হচ্ছে এটা ডান দিক থেকে লিখে লিখে বাম দিকে যেতে হয়, ডান দিক থেকে লিখে লিখে বাম। খরষ্টি লিপি কি করতে হয়, ডান দিক থেকে লিখে লিখে বামে যেতে হয়। আর ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে লিখে লিখে ডানে যেতে হয়, বাম দিক থেকে ডানে। এই যে আমরা যেভাবে লিখতেছি, আপনি যেভাবে লিখতেছেন বা আমি যেভাবে লিখতেছি, হ্যাঁ, বাম দিক থেকে লিখে লিখে কি ডানে যেতে হয়। ব্রাহ্মী লিপিকে বলা হয় মৌলিক লিপি। ব্রাহ্মী লিপিকে বলা হয় মৌলিক লিপি। মৌলিক, মৌলিক লিপি কেন? কারণ এই লিপিটা নিজে নিজে আপনা আপনি তৈরি হয়েছে, অন্য কোনো লিপির সংস্পর্শে তৈরি হয় নাই। ব্রাহ্মী লিপিকে বলা হয় মৌলিক লিপি। তাহলে প্রাচীন ভারতের লিপির শাখা হচ্ছে দুইটা, একটা শাখার নাম খরষ্টি লিপি আর একটা শাখার নাম ব্রাহ্মী লিপি। খরষ্টি লিপির বৈশিষ্ট্য হচ্ছে ডান দিক থেকে লিখে লিখে বাম দিকে যেতে হয়। ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে লিখে লিখে ডানে যেতে হয়। ব্রাহ্মী লিপিকে বলা হয় মৌলিক লিপি। এই ব্রাহ্মী লিপিটা খ্রিস্টপূর্ব 3য় শতকে, খ্রিস্টপূর্ব 3য় শতকে সম্রাট অশোকের শাসনামলে, খ্রিস্টপূর্ব, খ্রিস্টপূর্ব 3য় শতকে, খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট, মৌর্য সম্রাট অশোকের শাসনামলে, অশোকের শাসনামলে এটার ব্যবহার ছিল বলে ধারণা করা হয়। মৌর্য সম্রাট অশোকের শাসনামলে এই ব্রাহ্মী লিপির প্রচলন ছিল বলে ধারণা করা হয় এবং তার নিদর্শন পাওয়া গেছে বর্তমান বগুড়ার যে মহাস্থানগর প্রাপ্ত প্রত্নতত্ত্ব থেকে। তার প্রমাণ পাওয়া যায় যে ব্রাহ্মী লিপির প্রচলন ছিল কোন সময়, খ্রিস্টপূর্ব 3য় শতকে মৌর্য সম্রাট অশোকের শাসনামলে। পরবর্তীতে এই ব্রাহ্মী লিপিটা বিভাজিত হয়ে, ভাগ হয়ে, আলাদা হয়ে প্রধান 3টা ভাগে বিভক্ত হয়। ব্রাহ্মী লিপি কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। একটা হচ্ছে পশ্চিমা ভারতীয় লিপি, যার নাম হচ্ছে সারদা। পশ্চিমা ভারতীয় লিপি যার নাম সারদা। আর হচ্ছে মধ্য ভারতীয় লিপি যার নাম হচ্ছে নাগর। আর হচ্ছে পূর্ব ভারতীয় লিপি যার নাম হচ্ছে কুটিল। একটা হচ্ছে পশ্চিমা ভারতীয় লিপি যার নাম সারদা, আর হচ্ছে মধ্য ভারতীয় লিপি যার নাম নাগর, আর হচ্ছে পূর্ব ভারতীয় লিপি যার নাম হচ্ছে কুটিল। এই যে সারদা ভারতের যে পশ্চিমাঞ্চল অর্থাৎ পাঞ্জাব, তারপরে কাশ্মীর, হ্যাঁ, এই সমস্ত অঞ্চলের লিপি বা বর্ণগুলো তৈরি হয়েছে এই শাখা থেকে, সৃষ্টি হয়েছে। আর ভারতের যে মধ্যাঞ্চল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, এই সমস্ত এলাকার লিপি বা বর্ণগুলা তৈরি হয়েছে এই নাগর শাখা থেকে। আর ভারতের যে পূর্বাঞ্চল অর্থাৎ আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ, এই পূর্বাঞ্চলের লিপিগুলো, বর্ণগুলো তৈরি হয়েছে এই কুটিল শাখা থেকে। সুতরাং আমাদের বাংলা লিপি কোন শাখা থেকে তৈরি হয়েছে? ব্রাহ্মী লিপির কুটিল শাখা থেকেই এই বাংলা লিপির সৃষ্টি হয়েছে। কুটিল শাখা থেকে বাংলা লিপির কি সৃষ্টি। তাহলে আমরা লিখব এই কুটিল শাখাতে কোন লিপি আসছে? বাংলা লিপি। কুটিল মানে হচ্ছে জটিল। কুটিল শব্দের অর্থ কি? কুটিল শব্দের অর্থ হচ্ছে জটিল, জটিল। অন্যান্য যে লিপি আছে সেই লিপির তুলনায় বাংলা লিপিগুলো কি জটিল। এখন যেভাবে আমরা লিখতেছি, এই যে এগুলো লিখলাম, এইগুলা তো আমাদের কাছে সহজ মনে হয়, কিন্তু আগে আরো অনেক পেজ গুছ ছিল, জিলাপির পেজ, হ্যাঁ, অনেক ছিল। তো এগুলো কাট সাট করে হাত পা ডালপালা কেটে টেটে ছোট ছোট করে এখন এই অবস্থায় আসছে আর কি। যে একটু পরে আমরা পড়বো বর্ণলিপি, হ্যাঁ, পেটের এই যে ফুসফুস থেকে উচ্চারণ শুরু হয়, তারপর তার একটু উপরে গলা, কণ্ঠ, উপরে তালু, কত জায়গায় যে মানে উচ্চারণ, তো এটা বলা বাহুল্য। তো যাই হোক, আমাদের এখান থেকে যে বিষয়টা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে বাংলা লিপিটা কিভাবে আসছে। প্রাচীন ভারতীয় যে লিপি আছে সেই প্রাচীন ভারতীয় লিপি থেকে আমাদের বাংলা লিপি সৃষ্টি। প্রাচীন ভারতীয় লিপির 2টা শাখা, একটা হচ্ছে খরষ্টি লিপি আর একটা হচ্ছে ব্রাহ্মী লিপি। খরষ্টি লিপির বৈশিষ্ট্য হচ্ছে এটা ডান দিক থেকে লিখে লিখে কোথায় যেতে হয়? ডান দিক থেকে বামে। আর ব্রাহ্মী লিপির বৈশিষ্ট্য হচ্ছে বাম দিক থেকে
ডানে, ব্রাহ্মী লিপির বাম দিক থেকে ডানে। এবং ব্রাহ্মী লিপিটাকে বলা হয় মৌলিক লিপি। ব্রাহ্মী লিপির প্রধান শাখা হচ্ছে তিনটা, একটা হচ্ছে সারদা, একটা হচ্ছে নাগর, একটা হচ্ছে কুটিল। কুটিল শাখা থেকেই আমাদের এই বাংলা লিপির সৃষ্টি হয়েছে। ক্লিয়ার? ওকে, আরো কয়েকটা ইনফরমেশন এখান থেকে নোট করতে হবে। নোট করবেন যে বাংলা লিপির জনক, বাংলা লিপির জনক কে? বাংলা লিপির জনক কে? জনক, বাংলা লিপির জনক চার্লস উইলকিন্স। বাংলা লিপির জনক ব্রিটিশ ভদ্রলোক চার্লস উইলকিন্স, বাংলা লিপির জনক। আর বাংলা লিপির খোদাইকারী, বাংলা লিপির খোদাইকারী কে? খোদাইকারী, বাংলা লিপির খোদাইকারী হচ্ছে পঞ্চানন কর্মকার। বাংলা লিপির খোদাইকারী পঞ্চানন কর্মকার। হ্যাঁ অবশ্যই, লেখার তো সুযোগ দিচ্ছি, আরো স্লো করে লেখলে তো সারা রাত ক্লাস নিতে হবে, তাই একটু ফাস্ট হইতে হবে আর কি। হ্যাঁ, লেখা যেদিকেই যায় যাক, খাতার এই মাথা কই মাথা, রাফ করার সময় একটু দ্রুত ফাস্ট লিখতে হবে, পরে প্রয়োজনীয় করে ফ্রেশ করা যাবে আর কি। তাহলে বাংলা লিপির জনক হচ্ছে চার্লস উইলকিন্স, আর বাংলা লিপি খোদাইকারীকে পঞ্চানন কর্মকার, পঞ্চানন কর্মকার। হ্যাঁ, বাংলা লিপি গুলাকে এই পঞ্চানন কর্মকার খোদাই করেন বা শেপ গুলো তৈরি করেন, আকার দেন আর কি। হ্যাঁ, বাংলা লিপি, বাংলা লিপি দৃশ্যমান হয়, বাংলা লিপি দৃশ্যমান হয়, বাংলা লিপি দৃশ্যমান হয় পাল আমলে। কোন আমলে? বাংলা লিপি দৃশ্যমান হয় পাল আমলে। গোপাল যে ধর্ম মানে বংশ প্রতিষ্ঠা করেছিল 750 থেকে 1160, এই 400 বছরে বাংলা লিপিটা মোটামুটি কি হয়? দৃশ্যমান হয়। আর বাংলা লিপি অক্ষর গঠনের কাজ শুরু হয়, অক্ষর, অক্ষর গঠনের কাজ শুরু হয়, অক্ষর গঠনের কাজ শুরু হয় কোন আমলে? অক্ষর গঠনের কাজ শুরু হয় সেন আমলে। সেন, অক্ষর গঠনের কাজ শুরু হয় সেন আমলে। আর বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে, বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে, স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? পাঠান আমলে। বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে পাঠান আমলে। তাহলে পরীক্ষায় এর আগে কিন্তু আসছে, এখান থেকে প্রশ্ন লিখতে হবে, মনে রাখতে হবে। বাংলা লিপি দৃশ্যমান হয়, দৃশ্যমান, বাংলা লিপি দৃশ্যমান হয় কোন আমলে? হ্যাঁ, আদো আদো বোঝা যায় বা সামনে আসে, হালকা পাতলা শুরু হয় পাল আমলে, গোপাল যে বংশ প্রতিষ্ঠা করেছিল। তারপরে বাংলা লিপির অক্ষর গঠনের কাজ শুরু হয়, অক্ষর গঠন শুরু হচ্ছে সেন আমলে, স্থায়ী রূপ লাভ করে কোন আমলে? পাঠান আমলে। পাঠান আফগানদের যে আমল, সেই আমলে হচ্ছে আফগান শাসকদের সময়ে বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে। হ্যাঁ, লিখছি, আমরা লিখছি। যে সবচেয়ে স্লো সে বলবেন লিখছি কিনা, তাহলে বুঝে নিব বাকি সবাই লিখছি আর কি। হ্যাঁ, স্লো। তো এখন আবার যে স্লো সে আবার লিখবে না, বলবে হ্যাঁ এত মানে হিসাব না, আমারে বলবে আমি স্লো। হ্যাঁ, অসুবিধা নাই, আমাদের দরকার হচ্ছে চাকরি পাওয়া। কে কি বললো কে কি বললো না তাতে আমাদের কিছু যায় আসে নাকি? ওই যে আরেকজন বলতেছে বাংলা পিডিএফ শো করে না কেন, উত্তর দাও, খালি একটা ইয়ে লাগাই বসে আছে কেন, হলো উত্তর দাও, কি করো এগুলো উত্তর দাও, যেগুলো তোমার বিষয় উত্তর দাও। ওই যে অ্যাপের মধ্যে শো করে না বা কি কি আছে এগুলো লেখো, কিভাবে করতে হবে। ওকে, বাংলা লিপি থেকে আর একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে বাংলাদেশে কি ব্যাপার, বাংলাদেশে প্রথম ছাপাখানা হয়, প্রথম বাংলাদেশে বলতে বাংলায়, বাংলা অঞ্চলে আর কি। হ্যাঁ, বাংলাদেশে বা বাংলা অঞ্চলে প্রথম ছাপাখানা হয়, ছাপাখানা মানে ফ্রেস, সব এই লেখা চলে যায় কেন? প্রথম ছাপাখানা হয় কখন, কোথায়, কত সালে, কি নামে?
ছাপাখানা হয় বার্তাবহ যন্ত্র নামে। বার্তাবহ যন্ত্র কত খ্রিস্টাব্দে? 1847 খ্রিস্টাব্দে। কোথায়? রংপুরে। 1847 খ্রিস্টাব্দে রংপুরে বার্তাবহ যন্ত্র নামে বার্তাবহ যন্ত্র নামে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা হয়। আর ঢাকায় কখন কোথায় হয়? এটাও মাঝে মাঝে পরীক্ষায় আসে। ঢাকায় প্রথম ছাপাখানা হয়। ঢাকায় ঢাকায় প্রথম ছাপাখানা হয় কি নামে? বাংলা প্রেস নামে। বাংলা প্রেস নামে 1860 খ্রিস্টাব্দে। বাংলা প্রেস নামে 1860 খ্রিস্টাব্দে ঢাকায় প্রথম ছাপাখানা হয় এবং সেখান থেকে প্রথম যে বইটি বের হয় তার নাম কি? নীল দর্পণ। তার নাম হচ্ছে নীল দর্পণ। লেখককে? দীনবন্ধু মিত্র। ঢাকায় প্রথম ছাপাখানা হয় বাংলা প্রেস নামে 1860 খ্রিস্টাব্দে। এই প্রেস থেকে প্রথম যে বইটি ছাপা হয় বের হয় সেটাকে বলা হয় নীল দর্পণ এবং এই বইটি লিখেছেন দীনবন্ধু মিত্র। হ্যাঁ, নাজিয়া বলতেছে ক্লাস কি সেফ থাকবে? অবশ্যই থাকবে, তবে আমৃত্যু না আর কি, যতদিন পর্যন্ত আপনাদের পরীক্ষা না হবে ততদিন পর্যন্ত। ওকে, এই বইটা নীল দর্পণ বইটা একজন ব্যক্তি ইংরেজিতে ট্রান্সলেট করছে, অনুবাদ করছে। তার নাম কি বলেন? কে বলতে পারবেন? বলতে পারলে চকলেট দেব। চকলেট পুরস্কার। হ্যাঁ, যে আগে বলতে পারবেন। এই যে রাসেল বলে ফেলছে, মোহাম্মদ রাসেল, মাইকেল। হ্যাঁ, গুড। মাইকেল মধুসূদন দত্ত। রাসেলকে চকলেট খাওয়াই দিও বিদ্যাবাড়িতে আসলে, ঠিক আছে? মানে এটা তো আর অনলাইনে দেওয়া যায় না, তাই বলে ফেলছি আর কি। হ্যাঁ, বড় পুরস্কার বললেও সমস্যা নাই, অনলাইন তো, দেওয়ার কোনো সুযোগ নাই। রাসেল, কংগ্রেচুলেশনস। মাইকেল মধুসূদন দত্ত এ নেটিভ ছদ্মনামে ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এই নামে এই বইটা ট্রান্সলেট করছে। যাক, এইগুলো আমরা সাহিত্যের ক্লাসে পড়বো, হ্যাঁ, যেগুলো গুরুত্বপূর্ণ। আচ্ছা, ওকে। তাহলে এই লিপিগুলো থেকে মূলত এই, আচ্ছা, লিপি থেকে এইগুলা গুরুত্বপূর্ণ। লিপি থেকে এই সমস্ত প্রশ্ন আসতে পারে আর কি। এখানে লিপি থেকে যে প্রশ্নগুলো ছিল কই গেল? হ্যাঁ, এই যে লিপি থেকে। হ্যাঁ, ভারতীয় মৌলিক লিপি কোনটি? ভারতীয় মৌলিক লিপি কোনটি? ব্রাহ্মী লিপি, কুটিল, খরষ্টি, নাগরী। কোনটি ভারতীয় মৌলিক লিপি বলেন? মৌলিক লিপি কোনটা? ভালো করে দেখেন, এটা কি উত্তর হলো? হ্যাঁ, তুমি লিখবা হচ্ছে যে আপলোড দেওয়া হয়েছে, আপনি আবার একটু কাইন্ডলি দেখবেন। তুমি যে উত্তর দিতেছো এটা তো মনে হচ্ছে যে আহ, এরকম না, এরা ঠেকছে। আবার আপনারাও মনে করেন না যে টাকা দিয়ে ভর্তি হয়েছি মানে বিদ্যাবাড়ির সব স্টাফে কিনে নিছি। হ্যাঁ, সব টিচার স্টাফ এখন আমার অনুগত। কালকে যেমন দুইজনকে জেলে পাঠাইছে, এই, এরকম না। ওকে। হ্যাঁ, মৌলিক লিপি কোনটা? ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী। বাংলা লিপির উৎস কি? কালকে এক এসআই বলতেছে স্যার জাল ভোট দেওয়ার জন্য আসছে, যদি বেশি তেড়বিড়ি করে তাহলে আপনি অর্ডার দিবেন, ডাইরেক্ট জেলে ঢুকাই দেবো নিয়ে। একদিনের ক্ষমতা ব্যবহার দেখাই দেন স্যার। হ্যাঁ, বাংলা লিপির উৎস কি? বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি, ব্রাহ্মী লিপি, তাই না? ভারতীয় কোন লিপিমালা ডান দিক থেকে? এইসব প্রশ্ন আমরা পড়ছি অলরেডি। হ্যাঁ, তো এগুলো পড়বেন আর কি, শীটে দেওয়া আছে এই সব প্রশ্ন। কোন লিপি ডান দিক থেকে লেখা হয়? ডান দিক থেকে লেখা হয় খরষ্টি লিপি। কোন যুগে বাংলা লিপি অক্ষরে গঠন কাজ শুরু হয়? বাংলা লিপি অক্ষরে গঠন কাজ শুরু হয় কোন যুগে?
এটা একটু ইয়ে করে দাও তো, ও বন্ধ না, হালকা একটু ইয়ে করো। অক্ষরের গঠন কাজ শুরু হয় সেন যুগে, সেন যুগে। হুম। স্থায়ী রূপ লাভ করে কোন যুগে? স্থায়ী রূপ, স্থায়ী রূপ লাভ করে কোন যুগে? ওকে, আমাদের সময় খুব একটা নাই, প্রশ্নগুলো দেখবেন। আচ্ছা, তারপরে আর কি কি জানি টপিক? লিপি, ব্যাকরণ, ব্যাকরণ আলোচ্য বিষয় না? হুম। আচ্ছা, এখান থেকে আরো কয়েকটা বিষয় একটু নোট করি আমরা, হ্যাঁ। বাংলা ভাষার উৎপত্তির পরে কয়েকটা ব্যাকরণ গ্রন্থগুলা, বাংলা ব্যাকরণ গ্রন্থ থেকে কয়েকটা বিষয় পরীক্ষায় মাঝে মাঝে প্রশ্ন আসে, সেগুলো আমাদের একটু খেয়াল রাখতে হবে। যেমন লিখবেন, বাংলা ভাষার, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল, ম্যানুয়েল, ম্যানুয়েল দা আসুমসাও, ম্যানুয়েল দা আস, আর এটা লেখা ছিল তাই কেন? হ্যাঁ, বেশি লিখে বলছি, তাহলে কেমন হইব? ওই লেখা শুরু করলে বেশি লেখা হয়ে যায় নাকি? বোর্ডটা আগে শিখে পরে রাখবা, জানোয়ার স্যারের ক্লাসে কিন্তু বেশি লেখা হবে। হ্যাঁ, আসুম সাও, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দা আসুম সাও। তিনি 1743 খ্রিস্টাব্দে, 1743 খ্রিস্টাব্দে, আচ্ছা লিখেন এটা, 1743 খ্রিস্টাব্দে, 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন থেকে, পর্তুগালের লিসবন থেকে, পর্তুগালের লিসবন থেকে রোমান হরপে, রোমান হরপে প্রথম একটি ব্যাকরণ বই বের করেন বা প্রকাশ করেন, ভোকাবুলারিও ইডিওম এই নামে। হুম, সবার মেসেজ দেখা যায়, লিজা আপনারটাও দেখা যায়। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা ম্যানুয়েল দা আসুমসাও, তিনি 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন থেকে রোমান হরপে ভোকাবুলারিও ইডিউমা, অনেক লম্বা একটা নাম, তার মধ্যে শুরুর চেয়ে এরকম আর কি, ভোকাবুলারিও ইডিউমা এই নামে তিনি একটা বই বের করেন। তবে তার বইটি বাংলা ব্যাকরণে জাত হয় নাই, কারণ ব্যাকরণ পণ্ডিতরা বলছেন ব্যাকরণ গ্রন্থ রচনা করার জন্য অন্তত 4টা বিষয় থাকতে হবে: ধ্বনি, ধ্বনি তত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব, তারপরে বাক্যতত্ত্ব, পদক্রম এবং অর্থতত্ত্ব, এই 4টা বিষয় থাকতে হবে। কিন্তু এই ম্যানুয়াল এই বইতে সেই 4টা বিষয় ছিল না, মূলত 2টা বিষয়কে তিনি টার্গেট করে বইটা লিখছেন। পর্তুগিজরা যেন তাদের এই বাংলা ভাষাটা বুঝতে পারে, এই জন্য তিনি এই বইটা লিখেছিলেন। সেটা এজ লাইক ডিকশনারির মতো, আমাদের যে বর্ণগুলো ছিল, আর আমরা ডিকশনারি পড়ি না, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা, এইরকম টাইপের তিনি বাংলা টু পর্তুগিজ, পর্তুগিজ টু বাংলা, এরকম একটা অভিধানের মতো তিনি একটা বই লিখেছেন। সেজন্য এটাকে প্রথম বাংলা ব্যাকরণ গ্রন্থ বলে কেউ স্বীকৃতি দেয় নাই। তারপরে এটা তার একটা প্রচেষ্টা।
তবে তাহলে যদি পরীক্ষায় আমরা কি লিখবো আসে, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ, বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচয়িতা, ব্যাকরণ গ্রন্থ রচয়িতা। আমি একটু দ্রুত লিখতেছি, না বুঝলে বলবেন, হ্যাঁ, অনেক আলোচনা তো। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচিতের নাম নাথানিয়েল ব্রাসি হেলেট, নাথানিয়েল ব্রাসি হেলেট, নাথানিয়েল ব্রাসি হেলেট। তিনি 1778 খ্রিস্টাব্দে, নাথানিয়েল ব্রাসি হেলেট 1778 খ্রিস্টাব্দে এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই নামে একটি বই প্রকাশ করেন। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচয়িতা। যদি পরীক্ষা আসে তাহলে ম্যানুয়াল, অপশনে ম্যানুয়াল থাকলে ম্যানুয়ালই হবে। আর যদি অপশনে ম্যানুয়াল না থাকে, যদি নাথানিয়েল থাকে তাহলে নাথানিয়েল, কোনো কথা নাই। আর যদি দুইজনই থাকে তাহলে দেখতে হবে, প্রশ্নটা ভালো করে পড়তে হবে। যদি বলে পূর্ণাঙ্গ, প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ, প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচিত হচ্ছে নাথানিয়েল ব্রাসি হেলেট, ব্রিটিশ ভদ্রলোক। 1778 খ্রিস্টাব্দে তিনি এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এই নামে তিনি এই বই প্রকাশ করেন। এই বইটাও ইংরেজিতে লেখা, এটাও ইংরেজিতে লেখা, কিন্তু এটার মধ্যে বাংলা ব্যাকরণের যে বিষয়গুলো থাকা দরকার সবগুলো ছিল, এবং বাংলা বর্ণমালাগুলো এখানে ছিল। হ্যাঁ, এর উত্তর দাও, ক্লাস টাস কেমনে দেখবো। আচ্ছা, তারপর লিখবেন বাংলা ভাষায়, বাংলা ভাষায় বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ রচয়িতা, বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম কি? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম কি? রাজা রামমোহন রায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতার নাম রাজা রামমোহন রায়। তিনি 1833 খ্রিস্টাব্দে, 1833 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে, গৌড়ীয় ব্যাকরণ নামে বই প্রকাশ করেন। 1833 খ্রিস্টাব্দে গৌড়ীয় ব্যাকরণ নামে বই প্রকাশ করেন। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা রাজা রামমোহন রায়। ওকে, এখন যদি প্রশ্ন আসে বাংলা, এরকম যদি একটা প্রশ্ন আসে, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচয়িতা কে? সংক্ষেপে লিখলাম, হ্যাঁ, ম্যানুয়েল দা আসুমসাও। যদি থাকে নাথানিয়েল, নাথানিয়েল ব্রাসি হেলেট। যদি থাকে রাজা রামমোহন রায়। হ্যাঁ, অলরেডি উত্তর শুরু হয়ে গেছে, কিন্তু আমার অপশন কিন্তু শেষ হয় নাই। মানে আমাদের পরীক্ষা কেন কেন আমরা ডাব্বো খাই জানেন তো? পরীক্ষার মধ্যে বারবার ফেল করার কারণ কি? বারবার ফেল করার কারণ হচ্ছে প্রশ্নটাও ভালো করে, অনেকেই পারি কিন্তু আমরা, হ্যাঁ, কৌশল লাগে। প্রশ্ন ভালো করে পড়তে হবে, আগে প্রশ্ন এবং অপশন ভালো করে পড়তে হবে। আপনি এক একটা প্রশ্ন বা অপশন পড়ার জন্য 37 সেকেন্ড সময় পাবেন, সুতরাং এত তাড়াহুড়া করা কি আছে?
তাই না? তাড়াহুড়া করতে গিয়ে যদি ভুল করি সেটা তো করার দরকার নাই। সেই জন্য অনেক সময় আমরা যে বারবার ফেল করি, অনেকেই পারি কিন্তু ভুল করি, পারা বিষয়গুলো ভুল করি। তাহলে পারা বিষয়গুলো ভুল করলে কি হবে? কুড়াল এসে আপনার পায়ে পড়বে না, আপনার পা আগায় নিয়ে কুড়ালা নিচে দিবেন। বোঝা গেল কিনা বিষয়টা? অতএব মাথায় রাখতে হবে। অপশন শেষ করে তারপর উত্তর দেন। রাজা রামমোহন রায়। হ্যাঁ, আরেকজন ধরেন লিখলাম উইলিয়াম কেরি। তাহলে কে? এখন বলেন উত্তর কি হবে? আচ্ছা, সালগুলো হচ্ছে বিভিন্ন বিষয়ের সাথে রিলেট করে মনে রাখবেন। হ্যাঁ, বিভিন্ন বিষয়ের সাথে রিলেট করে মনে রাখবেন সাল। যে ওই সালে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে কিনা, বা এর সাথে কি করা যায় কিভাবে, এইভাবে। হ্যাঁ, জি স্যামসাং কি জানি আপনার কমেন্ট দেখা যাচ্ছে। তাহলে কি হবে? এই যে কনফিউশনে পড়ে গেছি না। উত্তর এক একটা এক একজন মাথা ঘুরতেছে, মাথা বন বন। উত্তর কি হবে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতা। যদি ম্যানুয়ালের নাম থাকে তাহলে এখানে অবশ্যই উত্তরটা হবে এইটা। ম্যানুয়ালের নাম থাকলে উত্তরটা অবশ্যই এই প্রশ্নের উত্তরটা 1 নম্বরই হবে। ম্যানুয়ালের নাম থাকলে 1 নম্বর হবে। যদি ম্যানুয়ালের নাম না থাকে, ম্যানুয়ালের নাম না থাকার সম্ভাবনা বেশি, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। যদি ধরেন আরেকজনের নাম থাকলো, ধরেন থাকলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বই লিখছেন। হ্যাঁ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এখন কে হবে বলেন তো? ইবা আক্তার। কমেন্ট তো দেখা যায়, সবাই সবার কমেন্ট দেখতে পারে না? দেও, দেখো কতক্ষণ, তারপরে সমস্যা হলে ইয়ে করো। হুম। বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতা কে? বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতা নাথানিয়েল ব্রাসি হেলেড। বাংলা ভাষার প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ রচিতা নাথানিয়েল ব্রাসি। এই যে অনেকেই রাজা রামমোহন রায় উত্তর দিচ্ছে, রাজা রামমোহন রায় উত্তর হবে না। কোন সময় হবে রাজা রামমোহন রায়? যদি পরীক্ষায় যদি আসে যে বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতাকে, এখন কোনটা উত্তর হবে বলেন? বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থ রচিতাকে, বাংলা ভাষায়, বাংলা ভাষায়, বাংলা ভাষায় আর বাংলা ভাষার কিন্তু এক কথা না। বাংলা ভাষায় আর ভাষার, ভাষার মানে পুরা ভাষা, পুরো বাংলার প্রথম ব্যাকরণ গ্রন্থ। হ্যাঁ, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ হচ্ছে কোনটা? পূর্ণাঙ্গ ব্যাকরণ গ্রন্থ এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ভাষার গ্রামার, গ্রামার ভাষার, ভাষার গ্রামার র র র মিলাবেন, ঠিক আছে? আর এটা হচ্ছে ভাষায়, বাংলা ভাষায়, ভাষায় উন্তুস্ত ভাষায়। বাংলা ভাষায় প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। গৌড়ীয় কে লিখছে? রাজা রামমোহন রায়। ভাষায়, ভাষায় গৌড়ীয়, ভাষায় কি? গৌড়ীয়, এই যে উন্তুস্ত, গৌড়ীয়, গৌড়ীয় উন্তুস্ত, উন্তুস্ত ভাষায়, ভাষায় হচ্ছে গৌড়ীয়, আর ভাষার গ্রামার নাথানিয়েলের লেখা। হ্যাঁ, এইটা মনে থাকবে। আমি তোমাকে ভালোবাসি আর আমি তোমাকেও ভালোবাসি, আমি তোমাকেও ভালোবাসি আর আমি তোমাকেই ভালোবাসি, এই দুইটার মধ্যে পার্থক্য আছে নাকি নাই? হ্যাঁ, তোমাকেই ভালোবাসি আর তোমাকেও ভালোবাসি। তোমাকেই ভালোবাসি মানে শুধু তোমাকেই বাসি, সকিনা জরিনা এক্স ওয়াই জেড আর কারো বাসি না, শুধু তোমাকেই বাসি। আর তোমাকেও বাসি মানে তোমাকেও বাসি, সকিনা জরিনা আরো এক্স ওয়াই জেড যারা আছে এদেরকেও একটু একটু বাসি। ঠিক আছে? সুতরাং একটু ওই যে উন্তুস্ত ও আর র পার্থক্যটা বুঝতে হবে আর কি। হ্যাঁ, হ্যাঁ, একইভাবে রচয়িতার নাম না এসা গ্রন্থের নামও আসতে পারে। গ্রন্থের নাম, গ্রন্থের নাম, রচয়িতার নাম না এসে গ্রন্থের নামও আসতে পারে। সেই জন্য গ্রন্থের নামগুলো খেয়াল রাখতে হবে যে প্রথম কে কোন গ্রন্থ লিখছে, এগুলো মাথায় রাখতে হবে। যেমন আমরা অলরেডি দেখছি নাথানিয়েল লিখছে এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ, রাজারাম মোহন রায় লিখছে গৌড়ীয় ব্যাকরণ। আরো কয়েকটা গ্রন্থের নাম লিখেন। গ্রন্থ এক পাশে লিখবেন গ্রন্থের নাম, ওই পাশে লিখবেন রচয়িতা। গ্রন্থের নাম আর কি?
রচয়িতা মাঝে মাঝে পরীক্ষায় আসে এইগুলো, হ্যাঁ। যেমন গ্রন্থের নাম লিখবেন আহ গ্রামার, গ্রামার অফ দি বেঙ্গলি, গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি কে লিখছে? উইলিয়াম কেরি। নাথানিয়েলের বেঙ্গলি আর এই বেঙ্গলির মধ্যে একটা পার্থক্য আছে কিন্তু। নাথানিয়েলের বেঙ্গলির মধ্যে এল, বেঙ্গলি না কিন্তু বেঙ্গল, বেঙ্গল। আর এই উইলিয়াম কেরির বেঙ্গলি, কিন্তু বেঙ্গলি এল ডাবল ই, বেঙ্গলি এল ডাবল ই, 1801 সালে লিখছে। এটা সালটা দরকার নাই, এমনিতে মনে রাখলেই হবে। গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, উইলিয়াম কেরি। তারপর লিখবেন ওডিবিএল, দা অরিজিন, দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট, দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি। এই বেঙ্গলি হচ্ছে আই দিয়া, দা অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, দা অরিজিন অ্যান্ড, সংক্ষেপে এটাকে বলা হয় ওডিবিএল, ওডিবিএল। 1926 খ্রিস্টাব্দে লেখছে কে? ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীত কুমার চট্টোপাধ্যায় লিখছেন দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, তারপর লিখবেন ব্যাকরণ মঞ্জুরি, ব্যাকরণ মঞ্জুরি কে লিখছে? ডক্টর এনামুল হক, ডক্টর এনামুল হক। লিখবেন ব্যাকরণ কৌমুদি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখবেন বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গুরুত্বপূর্ণ কয়েকটা বই লিখছে, তার মধ্যে 2-3টে বই মাঝে মাঝে পরীক্ষায় আসে, প্রায় বিভিন্ন সময়। বাংলা ভাষার ইতিবৃত্ত, ভাষা নিয়ে লিখছে, বাংলা ভাষার ইতিবৃত্ত। সাহিত্য নিয়ে লিখছে, বাংলা সাহিত্যের কথা, হ্যাঁ, বাংলা সাহিত্যের কথা। চর্যাপদ নিয়ে লিখছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, বুদ্ধিস্ট মিস্টিক সংস, এগুলো। তারপর লিখবেন আহ এগুলোই হবে মোটামুটি গুরুত্বপূর্ণ। ধ্বনি বিজ্ঞান, আরেকটা বই লিখবেন ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, ধ্বনি বিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব, মোহাম্মদ আব্দুল হাই। লিখছি। স্লো স্টুডেন্ট লেখা শেষ? ফার্স্ট স্টুডেন্ট বলো, যে ফার্স্ট, ফার্স্ট স্টুডেন্ট লেখা শেষ? তাহলে বলো ঠিক আছে, ফার্স্ট স্টুডেন্ট। হ্যাঁ, ওকে। হুম। এরপরে আমরা যে জিনিসটা পড়তে চাই
সেটা হচ্ছে এই যে প্রশ্নগুলা কিরকম, এই ব্যাকরণ থেকে কোনটি আর ঠিক, ব্যাকরণ ভাষার অনুগামী, ব্যাকরণ ভাষা ব্যাকরণ অনুগামী, ব্যাকরণ শিক্ষার অনুগামী, ব্যাকরণ শব্দযন্ত্র অনুগামী। কোনটা? ব্যাকরণ কি ভাষার অনুগামী, ব্যাকরণ ভাষার অনুগামী, মানে ভাষা অনুগামী মানে পিছন পিছন, ভাষা কি করে ফলো করে ব্যাকরণ। পানিনি ছিলেন একজন বৈয়াকরণিক, একজন বিখ্যাত বৈয়াকরণিক ছিলেন কে? পানিনি। তার বিখ্যাত ব্যাকরণ গ্রন্থের নাম অষ্টাধ্যায়। vocabulario em idioma bengola y portugués dividiendo en duas partes। হ্যাঁ, ওই যে একটু আগে বললাম, এই বইটি মুদ্রিত হয় কোন হরফে? এই বইটি লিখেছেন কি নাম জানি, শারমিন সুলতানা। থ্যাংক ইউ। বেশি বলা যাবে না, হ্যাঁ, কম কম বলতে হবে, বাসায় শুনলে আবার খবর আছে। এমনিতেই মহিলাদের দুনিয়া, বুঝেন না? তো vocabulario em idioma bengola, এটা কে লিখছে? ম্যানুয়েল, তাই না? কোন হরফে? রোমান হরফে, রোমান হরফে। হুম, আচ্ছা, আমরা যে ব্যাকরণ থেকে যে জিনিসগুলো একটু পড়বো আর কি, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ। আহ বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টা? প্রায় পরীক্ষায় আসে। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 4টি, 4টি। বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় কয়টি? 4টি। প্রত্যেক ব্যাকরণে 4টা প্রধান আলোচ্য বিষয় থাকে, ঠিক তেমনি বাংলা ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, তা শব্দতত্ত্ব, শব্দতত্ত্বের অপর নাম কি? রূপতত্ত্ব। বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের অপর নাম হচ্ছে পদক্রম, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। এই 4টি হচ্ছে মৌলিক বিষয় বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। হ্যাঁ, মাঝে মাঝে এখান থেকে প্রশ্ন আসে যে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, যেমন পরীক্ষা বহুবার আসছে, সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? কোন বিষয়ের আলোচ্য বিষয়? সন্ধি অনেকবার আসছে। সন্ধি বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়? পরীক্ষায় আসে। হুম, এই এই যে ভিডিও, যে এটা দেখবে না এমন কোনো অপশন নাই, মানে অন্যের ভিডিওটা সে দেখবে না, শুধু ক্লাসের ভিডিওটা দেখবে। না, ওই যে বলতেছে ও সবার ভিডিও দেখা যায়। হ্যাঁ, তাহলে এটা এটা বলো কিভাবে কারিগরি কম করতে। এই যা, যে সবার ভিডিও দেখেন, হ্যাঁ, সে হচ্ছে বেশি কারিগরি করতেছেন মনে হয়। এই যে ওরা বললো কারিগরি কম করেন, খালি ক্লাসেরটা করেন, কি জানি কি করতে হবে এটা বলো, বলে দাও। এনিওয়ে, এই উত্তর দিতে হবে তো, থাকো এনে তাকে উত্তর দাও। তাহলে এইগুলো একটু পড়বেন, পরীক্ষায় প্রায়ই আসে। হ্যাঁ, যে সন্ধি, সন্ধি মানে কি? ধ্বনির মিলন। ধ্বনির মিলন কোথায় হবে? ধ্বনিতত্ত্বে। একইভাবে ধ্বনি পরিবর্তন কোন অংশে আলোচ্য বিষয়? ধ্বনিতত্ত্বে। নত্য সত্য বিধান ধ্বনিতত্ত্বে। এরকম পরীক্ষায় আসে। বাক দ্বারা, সমার্থক শব্দ, এগুলো কোন অংশে আলোচ্য বিষয়? এই যে অর্থতত্ত্বের আলোচ্য বিষয়। পরীক্ষায় আসে, এগুলো একটু দেখে নিন, এগুলো তার পড়ানোর কিছু নাই। এই যে এখানে আছে, শীটের মধ্যে আছে, বা আপনাদের বোর্ড বই থাকলে ওইখানে দেওয়া আছে, ওইখানে একটু দেখবেন এগুলো। হ্যাঁ, ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, রূপতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, অর্থতত্ত্বের আলোচ্য বিষয় কি কি, এগুলো একটু দেখে নেন। ওকে। এই যে এখান থেকে এরকম প্রশ্ন আসে মাঝে মাঝে, এই যে সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়, বহুবার বিভিন্ন পরীক্ষায় আসছে। সন্ধি ব্যাকরণের কোন অংশ আলোচ্য বিষয়? হুম, আচ্ছা, হ্যাঁ, রূপতত্ত্ব, রূপতত্ত্বের অপর নাম কি? এই যে এরকম আর কি প্রশ্ন। হ্যাঁ, রূপতত্ত্বের অপর নাম কি? শব্দতত্ত্ব, শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব। তো এগুলো একটু দেখে নিন। ওকে, আমরা ধ্বনি ও বর্ণে যাব। হ্যাঁ, ধ্বনি ও বর্ণ, ধ্বনি ও বর্ণের মধ্যে আমরা পড়া শুরু করবো, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। তার আগে কয়েকটা বিষয় বলতে চাই। এখান থেকে মাঝে মাঝে পরীক্ষা আসে যে বাংলা ভাষার উপকরণ, বাংলা ভাষার উপাদান কি, আসে না? এই গত প্রাইমারিতেও আসছে। তাহলে মনে রাখতে হবে, আমরা যা বলি সেগুলাকে বলা হয় কি? ধ্বনি। এই যে আমি আপনাদের সাথে চিৎকার করতেছি, এগুলা কি বলা হয়? ধ্বনি বলা হয়, ধ্বনি। আর যা লিখছি আমি, এগুলাকে কি বলা হয়? বর্ণ। তাহলে যা বলছি সেগুলো হচ্ছে ধ্বনি, আর যা লিখছি সেগুলো হচ্ছে বর্ণ। ধ্বনি বা বর্ণের সমষ্টিকে কি বলা হয়? ধ্বনি বা বর্ণের সমষ্টিকে বলা হয় শব্দ। শব্দের সমষ্টিকে বলা হয় বাক্য। শব্দের সমষ্টিকে বলা হয় বাক্য। আর বাক্যের দ্বারাই কি হয়? ভাষা প্রকাশিত হয়।
বাক্যের মাধ্যমেই ভাষা প্রকাশিত হয়। তাহলে এই যে ধ্বনি, বর্ণ, শব্দ, বাক্য এবং ভাষা, হ্যাঁ, পরীক্ষায় আসতে পারে বাংলা ভাষার উপাদান কি, বাংলা ভাষার উপাদান কি, ভাষার উপাদান কি। ভাষার উপাদান হচ্ছে বাক্য, ভাষার উপাদান কি বাক্য। ঠিক ছোট যেটা এটা ভাষার চেয়ে ছোট বাক্য, ভাষার উপাদান হচ্ছে বাক্য। বাক্যের উপাদান কি, বাক্যের উপাদান শব্দ, শব্দের উপাদান কি ধ্বনি বা বর্ণ। ধ্বনি থাকলে ধ্বনি, বর্ণ থাকলে বর্ণ, ধ্বনি বর্ণ দুই থাকলে কোনটা দেবো, ধ্বনি দেবো, ধ্বনি। কিন্তু পরীক্ষায় বেশি আসে যে বাংলা ভাষার মূল উপাদান কি, মূল, মূল উপাদান, প্রধান উপাদান বা একক। বাংলা ভাষার একক কি, একক। মূল উপাদান, প্রধান উপাদান বা বাংলা ভাষার একক কি, যদি এরকম থাকে তাহলে ডাইরেক্ট উত্তর হবে কোনটা, এই যে 1 নম্বরটা, ধ্বনি ও বর্ণ। যদি বাংলা ভাষার মূল উপাদান, প্রধান উপাদান, একক, একক থাকে, বাংলা ভাষার মূল উপাদান কি, প্রধান উপাদান কি, বাংলা ভাষার মূল উপাদান কি, প্রধান উপাদান কি, একক কি, বাংলা ভাষার একক কি, একক বা ভাষার একক কি, ভাষার মূল উপাদান কি, ভাষার প্রধান কি, ভাষার প্রধান উপাদান কি, ভাষার একক কি, তাহলে কি হবে প্রধান। প্রধান থাকলেই কি হবে, মূল থাকলেই এই ধ্বনি বা বর্ণ হবে। যদি ধ্বনি থাকলে ধ্বনি, বর্ণ থাকলে বর্ণ, ধ্বনি বর্ণ দুইটি থাকলে কোনটা হবে, ধ্বনি, ধ্বনি, ধ্বনি। ঠিক আছে। আবার মাঝে মাঝে পরীক্ষায় আসে যে ভাষার উপকরণ কি, উপকরণ, উপকরণ, উপকরণ হচ্ছে বাক্য, বাক্য উপকরণটা মনে রাখবেন, উপকরণ হচ্ছে বাক্য, শুধু বাক্য, উপকরণ বাক্য আর কিছু নেই, এটা মাথায় রাখতে হবে। ভাষার উপকরণ মানে ভাষা বুঝায় কি দিয়া, বাক্য দিয়া, ভাষা বুঝায় বাক্য দিয়ে। সুতরাং ভাষার উপাদান হচ্ছে, উপকরণ হচ্ছে বাক্য। আর ভাষার মূল উপাদান, প্রধান উপাদান, একক কি ধ্বনি বর্ণ, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে বর্ণ আর অক্ষর একই জিনিস নাকি, বর্ণ আর অক্ষর, বর্ণ আর অক্ষর কি একই জিনিস, ছোটবেলায় পড়ছি না, হ্যাঁ ভালো করে বাংলা অক্ষরগুলো শিখ। বর্ণ আর অক্ষর কি এক জিনিস কিনা, হুম, বর্ণ আর অক্ষর কিন্তু এক না। বর্ণ হচ্ছে যে অ আ ক খ আমরা যেগুলা পড়তেছি এইগুলা হচ্ছে বর্ণ। আর অক্ষর কি, এক বা একাধিক বর্ণের সমষ্টি নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যা উচ্চারণ করা হয় তাকে বলা হয় অক্ষর। একটা অক্ষরের মধ্যে এক বা একাধিক বর্ণ থাকতে পারে, কিন্তু বর্ণ আর অক্ষর কিন্তু এক জিনিস না, মাথায় রাখতে হবে। হ্যাঁ, অক্ষর নির্ধারণ করবো কিভাবে, অক্ষর যেমন আমরা লিখলাম সোমবার, আজকে সোমবার তাই না, সোমবার লিখলাম, সোমবারের মধ্যে অক্ষর কটা, বর্ণ কিন্তু অনেকগুলা, 1 2 3 4 5 6টা বর্ণ, দন্তাস, অকার, ম, বয়াকার, র, বর্ণ। অক্ষর কটা, অক্ষর, অক্ষর কয়টা, সোমবার, অক্ষর হচ্ছে 2টা, এই একটা অক্ষর, এই একটা অক্ষর, অক্ষর হলো কয়টা, 2টা, সোমবার। নিঃশ্বাসের স্বল্পতম প্রয়াসে যতটুকু উচ্চারণ করা যায় তার নাম হচ্ছে অক্ষর, তাই না। যদি লিখি ভালোবাসি, ভালোবাসির মধ্যে বর্ণ কয়টা, 1 2 3 4 5 6 7 8টা, কিন্তু অক্ষর কয়টা, অক্ষর, অক্ষর, ভালোবাসি, অক্ষর কয়টা, অক্ষর কয়টা, অক্ষর, বা, লো, বা, সি, যেখানে ওই যে একটু স্লো হতে হবে, বা, লো, বা, সি, বা, লো, বা, লো, বা, সি, কয়টা অক্ষর, 4টা, 4টা, 4টা অক্ষর। এই অক্ষর নির্ধারণ করা একটা সহজ পদ্ধতি আছে, তার নাম হচ্ছে বাংলিশ। বাংলিশ বুঝুন তো, মানে এইটাকে আমরা ইংরেজিতে লিখবো আর কি। হ্যাঁ, ইংরেজি মানে ওই যে মানডে লিখবো না, আমরা এইটাকেই বাংলায় ইংরেজিতে লিখবো, বাংলিশ। হ্যাঁ, যেমন আমরা যদি লিখি সোমবার, এই যে সোমবার, এইভাবে আর কি, সোমবার। হ্যাঁ, তো এখানে ভাওয়েল আছে কয়টা, ভাওয়েল তো বুঝি আমরা নাকি, ইংরেজি অ্যালফাবেটের মধ্যে এ, ই, আই, ও, ইউ, এই 5টা ভাওয়েল, তাই না। যে কয়টা ভাওয়েল থাকবে এই কয়টা অক্ষর, সোজা হিসাব, যে কয়েকটা ভাওয়েল থাকবে এই কয়টা অক্ষর। ভাওয়েল কয়টা আছে, এই যে একটা, এক, এই যে এক, 2টা, অক্ষর কয়টা, 2টা। বুঝা গেল। আপনার নামের মধ্যে কয়টা অক্ষর, যে অনেকেই বলতেছে নামের অক্ষর কয়টা, নিজে লিখেন এইভাবে, ভালোবাসি, ভালো,
বাসি, ভালোবাসি। তাহলে কয়টা আছে অক্ষর? একটা, দুইটা, তিনটা, চারটা। চারটা ভাওয়েল, অক্ষর চারটা। বোঝা গেল? দারুণ না? হ্যাঁ। তো এইভাবে সবার নামের ইয়ে দিয়ে বের করতে পারেন। সবার নাম: রেজওয়ানা মিতা, রাবিয়া ইসলাম, তারপরে আবু বকর। আপনার নামের অক্ষর কয়টা আপনি এরকম লিখবেন, লিখে যে যে দেখবেন যে ভাওয়েল যে কয়টা, এই কয়টা অক্ষর। ঠিক আছে? এইগুলো আরো বিস্তারিত আলোচনা আছে, যদি সামনে আপনাদের মানে ইয়ের কি বলে আহ অলংকারের ক্লাস আছে কিনা জানি না, থাকলে ওইখানে আলোচনা হবে এগুলো নিয়ে। হ্যাঁ, সিম্পল, খুব সহজ, এভাবেই করা যায়। শুধু মনে রাখতে হবে, যদি দুইটা বাওয়েল পর পর হয়, দুইটা বাওয়েল, তাহলে একটাই ধরা হবে অক্ষর। আর যদি তিনটা বাওয়েল হয় পরপর, তাহলে দুইটা অক্ষর। তিনটা বাওয়েল হলে দুইটা। থ্যাংক ইউ। তো এগুলো একটু দেখেন আর কি। হ্যাঁ, আমরা একটু গুরুত্বপূর্ণ আলোচনায় যাই। বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কয়টি? 50টি, এটা আমরা জানি, তাই না? বর্ণের সংখ্যা 50টি, তার মধ্যে স্বর বর্ণ কয়টা? 11টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? 39টা। এগুলো তো আমরা জানি। কিন্তু এই স্বরবর্ণগুলোর মধ্যে এগুলো কি আছে? স্বরবর্ণগুলোর মধ্যে কয়েকটা বিষয় পরীক্ষার মধ্যে মাঝে মাঝে আসে, খেয়াল রাখতে হবে। সেগুলো হচ্ছে যে 37টি মৌলিক ধ্বনি আছে। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। মৌলিক ধ্বনি লেখেন একটু। মৌলিক ধ্বনি হচ্ছে 37টি। মৌলিক ধ্বনি কয়টা? 37টা। তার মধ্যে মৌলিক ধ্বনি আবার দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি, মৌলিক ব্যঞ্জন ধ্বনি। মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি, মৌলিক স্বরধ্বনি কয়টা? মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টা। কয়টা? মৌলিক স্বরধ্বনি 7টা। মৌলিক স্বরধ্বনি 7টা, কি কি এগুলো মনে রাখতে হবে কিন্তু। 7টা মৌলিক স্বরধ্বনি: অ, আ। 7টা মৌলিক স্বরধ্বনির মধ্যে অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, অ জফলা আকার, আর হচ্ছে ও। এই হচ্ছে 7টি এই হলো 7টি কি মৌলিক ধ্বনি, মৌলিক স্বরধ্বনি। 7টি মৌলিক স্বরধ্বনি। হ্যাঁ, 7টি মৌলিক স্বরধ্বনি। কিন্তু মৌলিক স্বর বর্ণ কয়টা? মৌলিক স্বর বর্ণ কয়টা? 6টি। 6টি মৌলিক স্বর বর্ণ 6টা। ধ্বনি সবসময় বেশি হবে, বর্ণ কম, মনে রাখবেন। হ্যাঁ, মৌলিক স্বর বর্ণ কয়টা? মৌলিক স্বর বর্ণ হলো 6টি। 6টি। থ্যাংক ইউ লিমা আক্তার। হ্যাঁ, 6টি। কোনটা বাদ? এই যে এইটা বাদ। এইটা উচ্চারণের সময় এটা আমরা ব্যবহার করি। এ যে ও জফলা আকার, এ এর বিবৃত ধ্বনি। এটা হচ্ছে এ এর কি বিবৃত ধ্বনি। বিবৃত উচ্চারণ করার সময় আমরা এটা ব্যবহার করি, কিন্তু এটার লিখিত কোনো রূপ নাই। মানে এটা আমরা আমাদের এই যে স্বরবর্ণ 11টার মধ্যে এটা নাই। হ্যাঁ, যখন আমরা বিবৃত ধ্বনি বলি, হ্যাঁ, কেমঠা, কেমনে, ল্যাংটা, এ এ বিবৃত। যখন আমরা বিবৃত উচ্চারণ করি, এটাকে দেখা, হ্যাঁ, তখন এটাকে বলে বিবৃত আর কি, এর বিবৃত। তো এটা হচ্ছে মৌলিক স্বরধ্বনি হচ্ছে 7টি, আর স্বরবর্ণ কয়টি? 6টি। মাথায় রাখতে হবে। হ্যাঁ, আর যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি কয়টি? পরীক্ষায় আসতে পারে। যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি। 25টি। খালি এটা মনে রাখলে হবে, যৌগিক স্বরধ্বনি 25টি। হ্যাঁ, আও, লাও, খাও, যাও, এইগুলা। আর যৌগিক স্বর বর্ণ কয়টা? যৌগিক স্বর বর্ণ কয়টা? বর্ণ দুইটা। স্বর বর্ণ, বর্ণ সবসময় কম, মনে রাখবেন। হ্যাঁ, স্বর ধ্বনি হলো 25টা, যৌগিক স্বরধ্বনি, আর বর্ণ হলো দুইটা। দুইটা কি কি? এ, ওই, আর ও। ওই আর ও হচ্ছে যৌগিক স্বর বর্ণ। স্বর বর্ণ, বর্ণ হলো দুইটা, আর ধ্বনি হলো 25টা। এগুলো একটু দেখবেন, মনে রাখবেন। হ্রস্ব স্বর কয়টা? দীর্ঘ স্বর কয়টা?
হ্যাঁ, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। এই যে রস্বস্বর কয়টা? রস্বস্বর হচ্ছে 4টা। কি কি? রস্য ই, রস্য বলি না, রস্য ই, রস্য উ, রস্য ই, রস্য উ, 2টা। ও আর রি, ও আর রি, এই 4টা। অরি রস্যই রস্যু, অরি রস্যই রস্যু, অরি, অরি রস্যই রস্যু, রস্যই তো বলাই আছে, রস্যই রস্যু। পরীক্ষা আসতে হবে, নিচের কোনটি রস্যস্বর, নিচের কোনটি রস্যস্বর, তাহলে এই 4টা থেকে একটা থাকবে অপশনের মধ্যে। নিচের কোনটি রস্যস্বর নয়, নিচের কোনটি রস্যস্বর নয়, তাহলে এই যে দীর্ঘস্বর আছে 7টা, এই 7টা থাকবে 3টা, আর এখান থেকে থাকবে একটা রস্যস্বর, মানে এখান থেকে 3টা থাকবে, এখান থেকে একটা থাকবে। রস্যস্বর নয় মানে দীর্ঘস্বর কোনটা? এই 7টা। এই 7টা মুখস্থ রাখার দরকার নাই, কারণ বেশিগুলো মুখস্থ রাখবো না আমরা, 4টা মুখস্থ রাখলে বাকি যে কয়টা আছে সেই কয়টা দীর্ঘস্বর। 4 আর 7 11 হলো স্বরবর্ণ, তার মধ্যে 7টা হচ্ছে রস্যস্বর, মানে দীর্ঘস্বর, আর 4টা হচ্ছে রস্যস্বর। তাহলে 4টা মনে রাখলে হবে, বাকিগুলো দীর্ঘস্বর। ব্যাস, ক্লিয়ার বিষয়টা? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে বলেন? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে? কার বলে, কার, তাই না? কার কয়টা? কার কয়টা? 10টা। হ্যাঁ, বর্ণ কয়টা? 11টা। তাহলে কার হলো কয়টা? 10টা। আর একটা নাই কার, একটা কোনটা এটা? যে ও, ওর হলো কার নাই, এটাকে কি বলা হয়? নীলিন বর্ণ বলে, নীলিন বর্ণ। নিচের কোনটি নীলিন বর্ণ? ও, ও হচ্ছে নীলিন বর্ণ, নীলিন। আচ্ছা, আমরা একটু ব্যঞ্জন বর্ণে আলোচনা করি। ব্যঞ্জন বর্ণের প্রকারভেদ যে এখানে অনেক ধরনের আছে, তার মধ্যে আমরা যেগুলো একটু বেশি করে পড়বো। এই বদমাইশ ছেলেটা কি দিছে? এই, কি করো এখানে তোমরা? এই, এই কই নাই? আসো, লুক নাই আর। এই আচ্ছা, তোমার ধরবো পরে ক্লাস শেষ হলে। তাহলে প্রথমে আমরা দেখবো হচ্ছে আহ ক, খ, গ, ঘ, উ। খুব দ্রুত লিখবেন। চ, ছ, বর্গজ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, হ, দ, ধ, দন্তন্য। তারপর লিখবেন প, ফ, ব, ভ, ম। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে মোট কয়টা বর্ণ আছে? 25টা। কয়টা? 25টা। হ্যাঁ, 25টা। এই 25টা বর্ণকে কি বলা হয়? বলা হয় স্পর্শ বর্ণ। কি বলা হয়? 25টা বর্ণকে স্পর্শ বর্ণ বলা হয়। স্পর্শ, স্পর্শ বর্ণ। এই বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের জিহ্বা কোথাও না কোথাও মুখ বিবরের আঘাত করে, এই জন্য স্পর্শ করে, এই জন্য এটাকে বলা স্পর্শ বর্ণ। অথবা এটাকে বলা হয় বর্গীয় বর্ণ। কি বলা হয়? বর্গীয় বর্ণ। স্পর্শ বা স্পৃষ্ট বর্ণ বা বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণ কেন? কারণ এই যে বর্ণগুলা যেদিকেই যায়, হ্যাঁ, এইগুলা হচ্ছে কয়টা? 5টা। 5টা করে দেখেন, এই যে এইদিকে 5টা, এইদিকে 5টা, এইদিকে 5টা, এইদিকে 5টা, কোনাকুনি 5টা, স্কয়ার আর কি। হ্যাঁ, যেদিকে যায় সেদিকেই 5টা 5টা করে। এই জন্য বর্গীয় বর্ণ। যদি পরীক্ষায় আসে বর্গীয় বর্ণ কয়টা? 25টা। অপশনে থাকলে 25টা দিবেন। নতুন বোর্ড বইয়ে এটাকে আবার কি করছে? 20টা বানাইছে। এই যে আমরা দেখতে পাচ্ছি, এই যে এইগুলা, এই পঞ্চম যে রাশিটা আছে, পঞ্চম, পঞ্চম রাশিটাকে বানাইছে হচ্ছে নাসিক্য বর্ণ। আগেও ছিল নাসিক্য, এখনো আছে, এগুলো আলাদা করে রাখছে তারা। হ্যাঁ, তো 20টা থাকলে 20টা, 25টা থাকলে 25টা। আর যদি 20টা 25টা দুটি থাকে তাহলে 20টা উত্তর দিবেন সর্বশেষ যে বোর্ড বই অনুযায়ী। ওকে, প্রথম এখানে আমাদের মনে রাখতে হবে গুরুত্বপূর্ণ আলোচনা, যে এই যে বর্গীয় বর্ণ উচ্চারণ স্থান অনুযায়ী লেখেন। উচ্চারণ স্থান, উচ্চারণ স্থান অনুযায়ী, উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ কয় প্রকার?
উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ 5 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ 5 প্রকার। উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ 5 প্রকার। কি কি? এই যে কণ্ঠ, এগুলো হচ্ছে কণ্ঠ। কণ্ঠ ক আছে তাই কণ্ঠ না। এগুলো উচ্চারণ করার সময় যে গলার কাছে এখানে দেখেন উঁচা একটা জায়গা আছে সবার, হ্যাঁ, ডিবির মতো। এইগুলো উচ্চারণ করার সময় এখানে এটা নড়ে দেখেন, ক, খ, গ, ঘ, উ, হ্যাঁ, নড়াচড়া করে কিন্তু। কণ্ঠ এইগুলোকে বলা হয় তালব্য। চ, ছ, বর্গজ, জ, ইয়, হ্যাঁ। তাল কণ্ঠে ঠিক আরেকটু উপরে একটা জায়গা আছে তালু। এই যে চ, ছ, বর্গজ, জ, ইয়, এগুলো উচ্চারণ করার সময় এই তালুতে জিহ্বাকে হিট করে, আঘাত করে, এগুলোকে বলা হয় তালব্য, তালু, হ্যাঁ। তারপরে এই যে এইটা ট, ঠ, ড, ড, মূর্ধন্য, এই রাশিকে বলা হয় মূর্ধন্য বর্ণ। মূর্ধন্য, মূর্ধা, কণ্ঠের ঠিক পরে মুখের ভিতরে টুকরির মতো একটা জায়গা আছে গোল, হ্যাঁ, গর্ত করা, দেখেন ওখানে হালুয়া রুটি খাইলে ওখানে আটকে যাবে, লাড়িতে গুতায় ছাড়াইতে হয়, তাই না? লাড়ি মানে আঙ্গুল দিয়ে গুতায় ছাড়াইতে হয় আর কি। তো এই যে ট, ঠ, ড, ড, মূর্ধন্য, এগুলো উচ্চারণ করার সময় জিহ্বা ওইখানে গিয়ে আঘাত করে, ট, ঠ, ড, ড, মূর্ধন্য, মূর্ধা বলে এটাকে, মূর্ধা। তারপরে এই যে এইগুলা ত বর্গীয় বর্ণ যেগুলো আছে, এগুলাকে বলা দন্ত বর্ণ। দন্ত দাঁতে গিয়ে লাগে, ত, ত, দ, দ, দন্তন্য। এইগুলাকে বলা হয় অষ্টবর্ণ। প বর্গীয় বর্ণ যেগুলো আছে অষ্টবর্ণ, প, প, ব, ব, ম, এগুলা এই ঠোঁটের স্পর্শে এগুলা উচ্চারিত হয়, জিহ্বা এবং ঠোঁট। তো এই যে 5 প্রকার পরীক্ষা আসতে পারে উচ্চারণ স্থান অনুযায়ী বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কয় প্রকার? 5 প্রকার। কত পরীক্ষা আসতে পারে নিচের কোনটি কণ্ঠবর্ণ? নিচের কোনটি কণ্ঠবর্ণ? এই যে ক, খ, গ, ঘ, ঙ, ক বর্গীয় বর্ণ, কণ্ঠবর্ণ। নিচের কোনটি তালব্য বর্ণ? নিচের কোনটি মূর্ধন্য বর্ণ? নিচের কোনটি দন্ত বর্ণ? নিচের কোনটি অষ্টবর্ণ? এরকম, হ্যাঁ। তারপরে আসতে পারে যে বাঙালি শিশুরা প্রথম কোন বর্গের বর্ণগুলো আগে শিখে? বাঙালি শিশুরা, এই ধ্বনি পরিবর্তনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমাদের পড়তে হবে। বাঙালি শিশুরা কোন বর্ণগুলো আগে শিখে? অষ্টবর্ণ। অষ্টবর্ণ যে প বর্গীয় বর্ণগুলো আগে শিখে, প, প, পা, 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 মা, 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 মা বলে ফেলে। আমরা যখন ছোটবেলায় পা, 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 পা করতে করতে পা, 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 বাবা, বাবা, মা বলি, তাই না? তাহলে এই যে প বর্গীয় বর্ণগুলো অর্থাৎ অষ্টবর্ণগুলা আগে শিখি আমরা, অষ্টবর্ণগুলা মাথায় রাখতে হবে, ওকে। তো এইটা হচ্ছে উচ্চারণ স্থান অনুযায়ী। তারপর লিখবো, লেখেন এইগুলো উচ্চারণ করার সময় কোথাও না কোথাও আমাদের কণ্ঠ ঘর্ষণ হয়, কম্পন হয়। আর কোনগুলো উচ্চারণ করার সময় এই কতগুলো ঘর্ষণ হয় আর কতগুলো উচ্চারণ করার সময় ঘর্ষণ হয় না, এইগুলো লিখবেন। যে এই কণ্ঠের, কণ্ঠ বা স্বরতন্ত্রের ঘর্ষণের উপর ভিত্তি করে, ঘর্ষণ, ঘর্ষণ বা কম্পন, স্বরতন্ত্রের ঘর্ষণ বা কম্পনের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ 2 প্রকার। স্বরতন্ত্রের ঘর্ষণ বা কম্পনের উপর ভিত্তি করে ঘর্ষণ, কম্পন, অনুরণন, যা ঘর্ষণ তাই কম্পন তাই অনুরণন। স্বরতন্ত্রে বা স্বরনালীর ঘর্ষণ বা কম্পনের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে অঘোষ বর্ণ। কি বর্ণ? অঘোষ লিখবেন, অঘোষ বর্ণ। আর একটা হচ্ছে ঘোষ বর্ণ। একটা হলো অঘোষ আর একটা কি? ঘোষ। অঘোষ আর ঘোষ, এই প্রথম এবং দ্বিতীয়, প্রথম এবং দ্বিতীয় বর্গের বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বরতন্ত্র কাঁপে না বা একেবারেই কম। আর তৃতীয়, চতুর্থ, পঞ্চম এইগুলো উচ্চারণ করার সময় আমাদের স্বতন্ত্র কাঁপে, এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ। একটা গ্রর আওয়াজ হয়। ক, খ, গ, চ, ছ, ট, ট, ত, দ, ত, থ, প, ফ, কাঁপে না। গ, গ, আ, ঘ, বর্গ, জ, জ, তা কাঁপন আছে কিন্তু, কাঁপন, কাঁপন। এই জন্য এগুলোকে বলা হয় ঘোষ বর্ণ। মনে রাখবেন প্রথম 2 রাশি, এই প্রথম যে 2টা রাশি আছে এইগুলো হচ্ছে অঘোষ। ভিআইপি রা কোথায় বসে? ভিআইপি যে কোনো অনুষ্ঠান, বিয়ের অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাজনৈতিক অনুষ্ঠান, ভিআইপি রা আগে বসে সামনে 2 সারি, তাই না? 2 সারি খালি কাদের জন্য? ভিআইপি দের জন্য। এরা হলো ভিআইপি। এই 2 সারি হচ্ছে কি? ভিআইপি, বাকিরা হচ্ছে নন ভিআইপি, এরা পিছে। ঘোষটা হলো কোথায় বসবে? পিছে। ডোন্ট টেক ইট আদারওয়াইজ, এটা আবার অন্যদিকে নেওয়া যাবে না, জাস্ট মনে রাখার জন্য বলতেছি, ঠিক আছে। তারপর লিখবেন
এই যে বর্ণগুলো উচ্চারণ করার সময় আমাদের এই যে ফুসফুস থেকে একটা ধরনের বাতাস বের হয়, এই বাতাসটা কখনো কম বের হয়, কখনো বেশি বের হয়। লিখবেন ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ দুই প্রকার। ফুসফুস তাড়িত বাতাসের চাপ, ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে, বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ বা স্পর্শ বর্ণ কয় প্রকার? দুই প্রকার। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে স্পর্শ বর্ণ বা বর্গীয় বর্ণ দুই প্রকার। একটা হচ্ছে অল্প প্রাণ, অল্প প্রাণ অল্প, আর একটা হচ্ছে মহাপ্রাণ মহা। অল্প মহা, অল্প প্রাণ মহাপ্রাণ, অল্প প্রাণ মহাপ্রাণ। ফুসফুস তাড়িত বাতাসের চাপের উপর ভিত্তি করে বর্গীয় বর্ণ দুই প্রকার, অল্প প্রাণ মহাপ্রাণ। অল্প প্রাণ কোনগুলা? 1 নাম্বার এবং 3 নাম্বার সারি, 1 আর 3, এই যে 1 নাম্বার গুলা আর 3 নাম্বার সারি হচ্ছে অল্প প্রাণ। এগুলো উচ্চারণ করার সময় খুব অল্প বাতাস বের হয়। আপনি উচ্চারণ করে দেখেন, মুখের মধ্যে সামনে হাত নেন, নিয়ে উচ্চারণ করেন ক ক চ ট ত প, গ বর্গ জ ড দ ব, অল্প। আর দ্বিতীয় আর চতুর্থ হলো মহাপ্রাণ, উচ্চারণ করেন খ ছ ঠ থ ফ, ঘ বর্গ জ ঘ, ঝ ঢ ধ ভ, এগুলো হচ্ছে কি মহাপ্রাণ। তাহলে এগুলো ওই যে বললাম তখন একটা গরম বাতাস কিন্তু আপনার হাতের মধ্যে লাগে, তাই না? গরম বাতাস মহাপ্রাণ গুলো বলার সময়। তাহলে অল্প প্রাণ গুলো কি বাতাস কম, আর মহাপ্রাণ গুলা বাতাস বেশি। পরীক্ষায় আসতে পারে নিচের কোনটি অঘোষ বর্ণ, নিচের কোনটি ঘোষ বর্ণ, নিচের কোনটি অঘোষ, নিচের কোনটি ঘোষ। তাহলে প্রথম 2 রাশি হচ্ছে অঘোষ, পরের গুলো হচ্ছে ঘোষ। আবার নিচের কোনটি অল্প প্রাণ, নিচের কোনটি মহাপ্রাণ। অল্প প্রাণ হচ্ছে 1 নাম্বার রাশি আর 3 নাম্বার রাশি, 1 আর 3 বেজুর সংখ্যা, 1 আর 3 নাম্বার বেজুর, 1 আর 3 বেজুর সংখ্যা 13, 13 সংখ্যায় কম 13। আর মহাপ্রাণ কোনগুলা? 2 আর 4, 2 আর 4 হলো মহাপ্রাণ, 2 4 জোর সংখ্যা, 2 4 জোর সংখ্যা, 2 হলো মহাপ্রাণ। এই দুইটা হচ্ছে মহাপ্রাণ, 2 আর 4 সংখ্যায় বেশি, মহা বেশি 24 বেশি, আর 13 হলো কম, তাই না? তাহলে 1 আর 3 হচ্ছে অল্প প্রাণ, 2 আর 4 হলো মহাপ্রাণ। আর ওই যে পঞ্চম যে রাশিটা আছে, পঞ্চম রাশি, এটাকে বলা হয় কি বর্ণ? নাসিক্য, নাসিক্য বর্ণ বা ধ্বনি, নাসিক্য। এগুলো উচ্চারণ করার সময় অনেকে আবার বলে যে নাক দিয়ে উচ্চারিত হয়, নাক দিয়ে উচ্চারিত হয় না, নাক দিয়ে গরম বাতাসটা বের হয়, নাক দিয়ে গরম বাতাসটা বের হয়, এটাকে বলা হয় নাসিক্য। এই জন্য হ্যাঁ, জিহ্বা এবং নাকের সাহায্যে এগুলো উচ্চারিত হয়। আপনি শুধু নাক দিয়ে উচ্চারণ করতে পারবেন না, শুধু জিহ্বা দিয়ে বা মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না। আপনি নাক বন্ধ করে উচ্চারণ করে দেন, পারেন কিনা? ও ও ইয় ইয় মর্দন্য মর্দন্য দন্তন্য দন্তন্য, তাই না? ক্লিয়ার উচ্চারণ হয় না। আবার মুখ ছাড়া উচ্চারণ করতে পারবো না, নাক দিয়ে খালি উম 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 উম, হয় কি? হয় না। সুতরাং এগুলাকে বলা হয় কি? নাসিক্য, নাসিক্য, নাসিক্য। নিচের কোনটি নাসিক্য বর্ণ? এখান থেকে যে কোনো একটা। হ্যাঁ, নিচের কোনটি অঘোষ, নিচের কোনটি ঘোষ, নিচের কোনটি অঘোষ অল্প প্রাণ। অঘোষ অল্প প্রাণ হবে কোনগুলা? অঘোষ অল্প প্রাণ, অঘোষ এবং অল্প প্রাণ কোনগুলা? অঘোষ কোনগুলা? প্রথম 2 রাশি, তার মধ্যে প্রথমটা হচ্ছে অল্প প্রাণ, তাই না? বেজুর সংখ্যা। অঘোষ অল্প প্রাণ প্রথম রাশি, প্রথম ক চ ট ত প। আর অঘোষ মহাপ্রাণ খ ছ ঠ থ ফ। ঘোষ অল্প প্রাণ কোনগুলা? ঘোষ অল্প প্রাণ তৃতীয় রাশি, তৃতীয়, অল্প মানে তৃতীয়, ঘোষ অল্প তৃতীয় রাশি, গ বর্গ জ ড দ ব। আর ঘোষ মহাপ্রাণ ঘ ঝ ড ধ ভ, ঘোষ মহাপ্রাণ। খেয়াল রাখতে হবে কিন্তু, অঘোষ অল্প প্রাণ, অঘোষ মহাপ্রাণ, ঘোষ অল্প প্রাণ, ঘোষ মহাপ্রাণ। কোনগুলো অঘোষ, কোনগুলো ঘোষ, কোনগুলো অল্প প্রাণ, কোনগুলো মহাপ্রাণ, পরীক্ষায় আসতে পারে। হ্যাঁ, আচ্ছা, কি আপনাদের কি বোরিং লাগতেছে নাকি? বোরিং, খারাপ লাগতেছে? হ্যাঁ, যেখানে যেখানে পরিবর্তন হয়েছে এখানে বলবো, রাসেল টেনশনের কিছু নাই, খুব বেশি পরিবর্তন হয় না, অনেক পরিবর্তন হয় না, এরকম না। ওই জিনিস আগেরই, যা ছিল আগের ব্যাকরণ যা ছিল তাই, নতুন মুরকে পুরাতন জিনিস ঢুকাই দিছে, আর কিছুই না। ধরেন নতুন পাঠ্যসূচি করতে দিচ্ছে, নতুন যে কমিটি, এরা কাজ কিছু ধ্যান লাগবে না যে কাজ করছি? পাত্তি খাইতে দিলে তো কিছু কাজ দেখাইতে হবে নাকি? বুঝেন নাই? তো
তো কিছু কাজ দেখাইছে আর কি, আগের গুলারই একটু ভাঙছে সাজাইছে, এই সেই করছে, আর কিছুই না, জিনিস একটাই। হ্যাঁ, জিনিস কিন্তু একই। হ্যাঁ, যে 3 সরকারি কর্মচারীর গল্প শুনেন নাই? 3 সরকারি কর্মচারী, 3 জন ক্লার্ক বা ওই যে কাজ করে, তো রাস্তার পাশে বা বিভিন্ন জায়গায় যে গাছের কাজের দায়িত্ব নিচ্ছে, প্রজেক্ট, 3 জন কর্মচারী আছে। তো হঠাৎ একদিন একজন অসুস্থ ছুটির কারণে আসে নাই, বাকি 2 জন আসছে। তো একজনের কাজ হলো গর্ত করা, আরেকজনের কাজ হলো গাছটা দেওয়া গর্তের মধ্যে, আরেকজনের কাজ হলো ওই গাছ দেওয়ার পরে মাটিটা ভরাট করা। 3 জনের 3 কাজ। এখন যে গাছটা দেবে গর্তের মধ্যে সে ছুটিতে আসে নাই, অসুস্থ। বাকি 2 জন আসছে, তো বাকি 2 জন তো কাজ বন্ধ রাখা যায় না। তো কি করবে? একজন, যিনি গর্ত করার কাজ সে গর্ত করতেছে, আর যিনি ভরার কাজ সে ভরতেছে। তাহলে সামনে দিয়ে একজন গর্ত করে যাচ্ছে, পিছন দিয়ে আরেকজন গর্ত ভরাট করে যাচ্ছে। তো এক ভদ্রলোককে বলে যে কি ব্যাপার, একজন গর্ত করেন আবার একজন ভরতেছেন, ঘটনা কি? কয়, আসলে যে গাছটা দিব সে আসে নাই, এই জন্য আমরা 2জনই আমাদের কাজ করতেছি আর কি, সরকারি কাজ করতে হবে না। বুঝছেন তো? এই আর কি, খুব একটা পরিবর্তন হয় নাই। ওই ব্যাকরণ শিখতে হইলে আগের বইগুলোই ধরতে হবে, নতুন বইয়ে এগুলা করোনা ভাইরাস আক্রান্ত, এগুলাতে কিছুই নাই। ওকে, কাম টু দা পয়েন্ট। আরো কিছু বিষয় আছে, যেমন অন্তস্থ ধ্বনি কোনগুলা, হ্যাঁ, অন্তস্থ, অন্তে রবে জল, অন্তে রবে জল, অন্তে রবে জল, মনে রাখবেন, অন্তে রবে জল, অন্তে মানে অন্তস্থ। এই যে র, ব, অন্তস্থ জ আর ল, এই 4টাকে বলা হয় অন্তস্থ ধ্বনি, অন্তস্থ। উষ্ম বা শীষ ধ্বনি কোনগুলো? উষ্ম, উষ্ম বা শীষ ধ্বনি, উষ্ম বা, লাল কালির সমস্যা না, চলবে। উষ্ম বা শীষ ধ্বনি কোনগুলো? শীষ ধ্বনি কোনগুলো? এই যে 300, তালুবস্য, মূর্ধন্য ষ, দন্তাস স। উষ্ম বা শীষ বর্ণ যদি বলা হয় তখন আবার এই যে হ, এটাকে যোগ করতে হবে। হ্যাঁ, ধ্বনি হচ্ছে 3টা, বর্ণ হলো 4টা। ঠিক আছে, উষ্ম বা শীষ ধ্বনি বর্ণ। তারপরে এই তারণজাত ধ্বনি, কম্পোজান ধ্বনি, এগুলো একটু মাথায় রাখবেন আর কি। হ্যাঁ, এগুলো একটু খেয়াল রাখবেন। পরাশ্রয়ী বর্ণ কয়টা? পরাশ্রয়ী পরীক্ষায় আসে। পরাশ্রয়ী কয়টা? পরাশ্রয়ী কয়টা? পরাশ্রয়ী অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, তাই না? পরাশ্রয়ী, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, পরাশ্রয়ী বর্ণ, অনুস্বর, বিসর্গ, চন্দ্রবিন্দু, 3টা। এগুলো একটু খেয়াল রেখেন। হ্যাঁ, ওকে। তারপরে আমাদের বিভিন্ন সময় যুক্ত বর্ণ আসে পরীক্ষার মধ্যে, যুক্ত বর্ণ। হ্যাঁ, যেমন আহ এই যে আহ নয় নয়, হ্যাঁ, এই যে হ মূর্ধন্য, হ দন্তান্ন, এগুলো পরীক্ষায় আসে, এগুলো একটু দেখবেন আর কি। যেমন কৃষ্ণ বানান, উষ্ণ বানান, হ্যাঁ, এইগুলো আসে। কয় মূর্ধন্য ষ আসে, মূর্ধন্য ষ মূর্ধন্য আসে, এই যে মূর্ধন্য ষ মূর্ধন্য, হ্যাঁ, মূর্ধন্য ষ মূর্ধন্য। তারপরে হচ্ছে এই যে প্রজ্ঞা বানান, বিজ্ঞান বানান, বর্গজ ইয়, এইগুলো প্রজ্ঞা বিজ্ঞান এগুলো আসে মাঝে মাঝে। হ্যাঁ, একটা শব্দ আসবো যে বিজ্ঞান শব্দটি কোন দুটি বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে, বিজ্ঞান শব্দটিতে কোন দুটি বর্ণের, যুক্ত বর্ণের সমন্বয়ে গঠিত হয়েছে। বর্গজ ইয় থাকবে, ইয় বর্গজ থাকবে, আগে ইয়, আগে কিন্তু ইয় না, ইয় বর্গজ থাকবে, এরকম থাকতে পারে। আবার বর্গজ ইয় থাকবে, বর্গজ ইয়তে কি হয়, এই যে এটা হয়। এইগুলো এই যুক্ত বর্ণ মাঝে মাঝে আসে। যেমন হচ্ছে কি বলে, এই যে এইটা হ যোগ মূর্ধন্য, হ যোগ মূর্ধন্য হলে কি হয়, হ যোগ মূর্ধন্য, মূর্ধন্য এই যে এইটা হয় নিচে, আর হ যোগ দন্তান্ন হইলে উপরে। হ যোগ দন্তান্ন হইলে কোথায় হয়? উপরে হয়। হ যোগ দন্তান্ন, হ যোগ দন্তান্ন হইলে এই যে উপরে হয়, যুক্ত বর্ণটা উপরে হয়, আর মূর্ধন্য হইলে নিচে হয়। এগুলো একটু খেয়াল রাখতে হবে আর কি। হ্যাঁ, তো মাঝে মাঝে এগুলো আসে, পরীক্ষার মধ্যে আসে। যেমন এগুলো বানানের ক্লাসে আমরা শিখবো, কাজে লাগবে। হ্যাঁ, অপরাহ্ন, অপরাহ্ন বানান, অপরাহ্ন, অপরাহ্ন, এইটা নাকি এটা সঠিক, কোনটা সঠিক? অপরাহ্ন, এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তারপরে পূর্বাহ্ন কোনটা সঠিক? পূর্বাহ্ন, পূর্বাহ্ন কোনটা সঠিক? পূর্বাহ্ন, অপরাহ্ন কোনটা সঠিক পরীক্ষায় আসে। কারণ এগুলো হচ্ছে 1 নাম্বার, এগুলো হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এগুলো হচ্ছে 4 নাম্বার। কোনটা সঠিক বলেন তো? পূর্বাহ্ন কোনটা সঠিক? এইটা। তারপরে 5 নাম্বার মধ্যাহ্ন আসে মাঝে মাঝে, মধ্যাহ্ন, হ্যাঁ, মধ্যাহ্ন, এই যে 6 নাম্বার মধ্যাহ্ন, কোনটা সঠিক হবে?
হ্যাঁ, তিনটাই তো বলছি। উষ্ম ধ্বনি হচ্ছে তিনটা, বর্ণ চারটা, বর্ণ চারটা। ধ্বনি বর্ণ আলাদা জিনিস কিন্তু, হ্যাঁ পরীক্ষায় বোর্ড বইটাতে খেয়াল রাখবেন, শীটে আপডেট দেওয়া আছে, আপনাদের যে শীট আছে সেখানে আপডেট করে দিছে, ওই বোর্ড বই অনুযায়ী উত্তর দিবেন আর কি। হ্যাঁ, কোনটা হবে উত্তর এগুলা যুক্ত বর্ণ? 1 4 6, 1 3 6, 1 3 5 2 4 6। হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ, দারুন দারুন, দুইজনকে জেলে পাঠাইছি। হ্যাঁ আপনাদের আশেপাশে মন্ত্রী তাকে হত্যা করছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের কেন্দ্রে, আমার কেন্দ্রে কোনো একটা সমস্যা হয়নি। কিন্তু নারায়ণগঞ্জ তো। নারায়ণগঞ্জ, হ্যাঁ। তিনি একদিন ক্ষুধা পাস করছে। হ্যাঁ না না, কত নাঙ্গল গেছে, কাউসার কাউসার। হম, তাহলে কি হবে খেয়াল করেন, এই যে এটা একটা সহজ টেকনিক আছে, হ্যাঁ এগুলোর নিয়ম আছে। আমরা টেকনিক যদি শিখি, টেকনিক জীবনও আর ভুলবেন না। হ্যাঁ, এই যে আমারও পরীক্ষায় মাঝে মাঝে এগুলো যে পড়ে যাইতাম অনেক, তারপরে দেখতাম যে পরীক্ষার হলে গিয়ে মাথা কাজ করে না, তো তখন টেকনিক অ্যাপ্লাই করতে হবে। পরে মনে রাখবেন, পরীক্ষার মানে ভালো রেজাল্ট করার জন্য বা এই চাকরি পাওয়ার জন্য শুধু মেধা থাকলেই হবে না, মেধা এবং কৌশল দুইটা সমন্বয় করে চেষ্টা করতে হবে। মেধা এবং কৌশল, মেধাবী হইতে হবে, কৌশল হইতে হবে। শুধু মেধা দিয়ে হয় না, আর শুধু কৌশল দিয়ে হয় না, দুইটা জিনিসের সমন্বয় করে প্রস্তুতি নিতে হবে। পূর্বাহ্ন, পূর্বাহ্ন মনে রাখবো কি করে? সূর্য কোন দিকে উঠে বলেন তো? পূর্ব দিকে উঠে। সুতরাং সূর্য যখন পূর্ব দিকে উঠে, তখন সূর্য কোথায় থাকে? মাঝখানে থাকে না নিচে থাকে? নিচে থাকে, তাই না? নিচে। পূর্বাহ্ন বানানেও এই নিচে থাকবে, পূর্বাহ্ন বানানে কি হবে? নিচে থাকবে, নিচে। ঠিক আছে, এই তারপরে সূর্য যখন আস্তে আস্তে উঠতে 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 মাঝ আকাশে যায়, তখন কি হয়? মধ্যাহ্ন হয়, তাই না? মধ্যাহ্নে সূর্য কোথায় থাকে? নিচে না মাঝখানে থাকে? মধ্যাহ্নে, মধ্যাহ্নে মাঝখানে থাকে সূর্য, এইটাও মাঝখানে হবে। মধ্যাহ্ন বানানে যুক্তবর্ণ মাঝখানে হবে। তারপর যখন সূর্য আস্তে আস্তে ডুবা শুরু করে, অপরাহ্ন হয়। অপরাহ্ন মানে কি? বিকেল। অপরাহ্নে সূর্য কোথায় থাকে? বিকেলে নিচে নাকি মাঝখানে? নিচে থাকে, নিচে, তাই না? নিচে। অপরাহ্ন বানানেও মূর্ধন্য হবে, তাহলে নিচে হবে। মূর্ধন্য মানে কি? নিচে। পূর্বাহ্ন বানানে মূর্ধন্য, অপরাহ্নে মূর্ধন্য, মধ্যাহ্নে হচ্ছে দন্তান্ন। তাহলে যদি আমরা মনে রাখি যে পূর্বাহ্নে সূর্য কোথায় থাকে? নিচে থাকে, সুতরাং যুক্তবর্ণ নিচে। মধ্যাহ্নে সূর্য মাঝখানে থাকে, যুক্তবর্ণ মাঝখানে। আর অপরাহ্নে সূর্য নিচে থাকে, যুক্তবর্ণ কোথায় হবে? নিচে। তাহলে কি আমরা আর ভুল করব? আর ভুল হবে নাকি? অন্তত এই তিনটে বানানে আর জীবনে ভুল হওয়ার কথা না, তাই না? হ্যাঁ তাহলে কি হবে? সঠিক কোনটা হবে? সঠিক, সঠিক হচ্ছে এই যে অপরাহ্ন নিচে, অপরাহ্ন সূর্য নিচে থাকে, সুতরাং যুক্তবর্ণ কি? নিচে, অপরাহ্ন, তাই না? নিচে। তাহলে 1 নাম্বার পূর্বাহ্ন সূর্য নিচে, যুক্তবর্ণ নিচে। 3 নাম্বার মধ্যাহ্ন যুক্তবর্ণ মানে এই মধ্যাহ্ন সূর্য মাঝখানে, এটাও যুক্তবর্ণ মাঝখানে। 1 3 5 কারেক্ট আনসার। হ্যাঁ হ্যাঁ, গুড। যারা সঠিক উত্তর দিচ্ছে তো সঠিক, থ্যাংক ইউ, অভিনন্দন, কংগ্রেচুলেশন। এভাবে করে চাকরিটা পাই ফেলতে হবে আমাদের। আচ্ছা, তারপরে আর কয়েকটা জিনিস গুরুত্বপূর্ণ আমাদের একটু মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে পূর্ণ, এই যে কি বলে, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপের নাম কি? ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপের নাম, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপের নাম কি? অনুবর্ণ, অনুবর্ণ, অনুবর্ণ। অনুবর্ণ কয় প্রকার? অনুবর্ণ, ব্যঞ্জনের সংক্ষিপ্ত রূপের নাম অনুবর্ণ। অনুবর্ণ হলো 3 প্রকার। কি কি? ফলা, তারপর কি? রেফ, তারপর কি? ফলা, রেফ, তারপর কি? বর্ণ সংক্ষেপ, বর্ণ সংক্ষেপ। ফলা, রেফ, বর্ণ সংক্ষেপ, এইটি মাথায় রাখতে হবে। হ্যাঁ, বর্ণ সংক্ষেপ কোনগুলা? ওই যে একটা বর্ণের সাথে আরেকটা বর্ণ লাগিয়ে থাকে, এটাকে বলা হয়। নিচে আর কি, এই যে পক্ষ যদি লিখি, পক্ষ, হ্যাঁ ধরেন এখানে ব লিখলাম, তাই না? এইটাকে বলে বর্ণ সংক্ষেপ। আর ফলাগুলো তো আমরা জানি,
বফলা, মফলা, জফলা, রেপ তো আমরা জানি উপরে থাকে র সংযুক্ত রূপ। ওকে, ওই আগে এইগুলো ছিল, এখন এইগুলো একটু সাইজ করছে আর কি, আর কিছুই না। আরেকটা জিনিস মনে রাখতে হবে, মোট বর্ণ কয়টা? 50টি, তাই না? স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ মিলে। তার মধ্যে পূর্ণ মাত্রা কয়টি? পূর্ণ মাত্রা খুব গুরুত্বপূর্ণ, কিন্তু পরীক্ষায় আসে। পূর্ণ মাত্রা কয়টি? 32টি। অর্ধমাত্রা কয়টি? 8টি। 8টি হচ্ছে অর্ধমাত্রা। মাত্রাহীন কয়টি? 10টি। মাত্রাহীন 10টি। মাত্রাহীন কয়টা? 10টা। 32 সমস্ত 8/10, তাই না? পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন। আর এর মধ্যে স্বরবর্ণ কয়টা? স্বরবর্ণ 11টা। তার মধ্যে পূর্ণমাত্রা কয়টা? 6টা। অর্ধমাত্রা কয়টা? 1টা। মাত্রাহীন কয়টা? 4টা। ব্যঞ্জন বর্ণ কয়টা? ব্যঞ্জন ব্যঞ্জন বর্ণ হচ্ছে 39টা। পূর্ণমাত্রা কয়টা? এই যে 32 থেকে 6 বাদ দিলে কত? 32 থেকে 6 বাদ দিলে, শুনেন, বুদ্ধি থাকলে গরজামে যাওয়া লাগে না। গরজামায় আছেন নাকি কেউ? আবার আমার কথা মন খারাপ করেন না। 32 থেকে 6 বাদ দিলে কত? 26। 8 থেকে 1 বাদ দিলে কত? 7। 10 থেকে 4 বাদ দিলে 6, তাই না? তাহলে পূর্ণমাত্রা টোটাল হচ্ছে 32টা, আর অর্ধমাত্রা 8টা, মাত্রাহীন কয়টা? 10টা। স্বরবর্ণ 11টার মধ্যে পূর্ণমাত্রা 6টা, অর্ধমাত্রা 1টা, মাত্রাহীন 4টা। ব্যঞ্জনবর্ণ 39টার মধ্যে অর্ধমাত্রা 26, পূর্ণমাত্রা 26, অর্ধমাত্রা 7, আর মাত্রাহীন হলো 6। তো এগুলো মাঝে মাঝে পরীক্ষায় আসে। তখন ক থেকে অ থেকে চন্দ্রবিন্দু লিখতে লিখতে আপনার অনেক সময় চলে যাবে, আঙ্গুলে গণলে হবে না, ক, খ, গ, গ, এরকম। তাহলে মাথার মধ্যে রাখতে হবে এইভাবে আর কি। হ্যাঁ, যদি পরীক্ষায় আসে, বলেন তো, বুদ্ধিমান স্যারেরা যারা, সবাই তো টিচার হবেন, তাই না? বলেন, মাত্রাযুক্ত বর্ণের সংখ্যা কয়টা? মাত্রাযুক্ত বর্ণের সংখ্যা কয়টা? মাত্রাযুক্ত বর্ণ কয়টা? 32টা, 40টা? আমি বলে দিই, সময় নাই। 40টা। 40 মাত্রাযুক্ত। 40 মাত্রাযুক্ত মানে হচ্ছে পূর্ণ মাত্রার অর্ধমাত্রা মিলে মাত্রাযুক্ত। মাত্রাযুক্ত মানে কি? পূর্ণ আর অর্ধ মিলে, পূর্ণ, যে পূর্ণ আর অর্ধ মিলে, দুইটা মিলে হচ্ছে মাত্রাযুক্ত। হ্যাঁ, আচ্ছা, আমাদের সময় খুবই কম, আমরা ধ্বনি পরিবর্তনটা দেখি। ধ্বনি পরিবর্তন খুব তাড়াতাড়ি, আজকে শেষ করতে পারবো না, কিন্তু চেষ্টা করি। বাকিটা সামনের ক্লাসের শুরুতে। ধ্বনি পরিবর্তনে প্রথমেই আমরা দেখবো হচ্ছে, আহ ধরেন একটা শব্দ হচ্ছে স্ত্রী। হ্যাঁ, খুব মুখস্থ করতে হবে না, খালি একটু মনোযোগ দিয়ে শুনেন। ধ্বনি পরিবর্তন মুখস্থ করতে হবে না। স্ত্রী, স্ত্রী থেকে হইলো শব্দটা স্ত্রী। কি হইলো? স্ত্রী। আমরা কি করব? মুখস্থ করবো না, আমরা একটা কমন মেথড, এটা ধ্বনি পরিবর্তনে শিখবো। কমন কমন মেথড। যোগ, ভাগ, গুণ করার সময় হাতে রেখে করি না? হাতে রেখে, ওই হাতে রেখে করবো, হাতে রেখে। হ্যাঁ, হাতে রেখে। ধ্বনি পরিবর্তন মনে রাখতে হবে যে ধ্বনির উচ্চারণের উপর ভিত্তি করে ধ্বনি পরিবর্তন নির্ণয় করতে হয়। ধ্বনির উচ্চারণের উপর ভিত্তি করে ধ্বনি পরিবর্তন নির্ণয় করতে হয়। সময় এবং কালের পরিবর্তনে ধ্বনি পরিবর্তন হয়। এই জন্য ধ্বনির উচ্চারণ, ধ্বনির অবস্থান না, উচ্চারণের উপর ভিত্তি করে। এই দন্তাস্ব, দন্তাস্ব কাটলাম, তয়র ফলা, তয়র ফলা, দীর্ঘিকার, দীর্ঘিকার। এই যে এখানে একটা বর্ণ আগমন করছে, আসছে, এটা কি? এটা হচ্ছে স্বরবর্ণ। স্বরবর্ণ আগমন করছে। স্বরবর্ণ আগমন ঘটলে এটাকে বলা হয় স্বরাগম। কি বলা হয়? স্বরাগম। স্বরবর্ণে আগমন করছে, স্বরাগম। এই স্বরাগমটা কি? স্বরাগম আবার 3 প্রকার: আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। এইটা কোন স্বরাগম? অবস্থান শুরুতে, উচ্চারণ কোথায়? স্ত্রী, স্ত্রী, ই, ই, উচ্চারণ শুরুতে। অবস্থান শুরুতে, উচ্চারণ শুরুতে, এটাকে বলা হয় আদি স্বরাগম। কি বলা হয়? আদি স্বরাগম। অবস্থান শুরুতে, উচ্চারণ শুরুতে, আদি স্বরাগম। তারপরে যদি শব্দটা হয় আহ শব্দটা হয় স্নান, স্নান থেকে যদি হয় সিনান, স্নান থেকে সিনান, কাটাকাটি করেন তো। দন্তাস্ব, দন্তাস্ব, দন্তান্ন, দন্তান্ন, আকার, আকার, দন্তান্ন, দন্তান্ন, তাই না? আচ্ছা, লাল কালি লাগবো। দন্তাস্ব, দস্তাস্ব, দন্তান্ন, দন্তান্ন, আকার, আকার, দন্তান্ন, দন্তান্ন কাটলাম। এই যে একটা রস্বইকার অবশিষ্ট আছে, আছে না? রস্বইকার একটা
স্বরের আগমন ঘটছে, রস্বইকার, রস্বই সংক্ষিপ্ত রূপ, রস্বইকার, স্বরবর্ণ সংক্ষিপ্ত রূপ, এটাও স্বরাগম। তাই এটাও কি হবে? স্বরাগম। কোন স্বরাগম? কোন স্বরাগম স্যারেরা বলেন, ম্যাডামরা, কোন স্বরাগম এটা? আদি, মধ্য নাকি অন্ত? আদি স্বরাগম নাকি মধ্য নাকি অন্ত স্বরাগম? আছে মাঝখানে, মানে শুরুতে, কিন্তু উচ্চারণ কোথায়? রস্বইর উচ্চারণটা কোথায়? সি, সি, সিনান, সিনান, সি, সি। আগে দন্তাস্ব, তারপরে রস্বই। আগে দন্তাস্ব তারপরে রস্বই। আমরা যদি আগে দন্তাস্ব তারপরে রস্বইকার, সিনান, আগে দন্তাস্ব, আমরা কিন্তু ইসনান বলতেছি না, ইসনান, ইসনান বললে কি হইতো? ইসনান বললে আগে রস্বই উচ্চারণ হইতো। সিনান, সি। মনে রাখবেন, কোন ব্যঞ্জনের সাথে যদি কোনো স্বর থাকে, কোন ব্যঞ্জনের সাথে কোনো স্বর বর্ণ বা তার সংক্ষিপ্ত রূপ থাকলে সেটা পরে উচ্চারিত হয়। তাহলে এটা কি? প্রথম বর্ণের পরে শেষ বর্ণের আগে মাঝখানে যদি কোনো স্বরের আগমন ঘটে তাকে বলা হয় মধ্য স্বরাগম। মধ্য স্বরাগম। মধ্য স্বরাগমের অপর নাম কি? স্বরভক্তি। মধ্য স্বরাগমের অপর নাম স্বরভক্তি বা বিপ্রকর্ষ। পরীক্ষায় মধ্য স্বরাগমটা বেশি আসে, হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপরে হচ্ছে যদি এটা হয় বেঞ্চ, বেঞ্চ থেকে আমরা পড়লাম হচ্ছে বেঞ্চি, বেঞ্চ থেকে বেঞ্চি। কাটাকাটি করেন তো, বয় কারবে, বয় কারবে, ইয় চয় সংযুক্ত, ইয় চয় সংযুক্ত। এই যে এখানে একটা রস্বইকার আছে, এটা অতিরিক্ত আসছে, আগমন করছে। রস্বইকার স্বরাগম, তাই না? স্বরধ্বনি, তাই স্বরাগম। স্বরাগম তিন প্রকার, আদি, মধ্য, অন্ত। এটা কোথায় আসছে এই স্বরাগমটা? হ্যাঁ, স্বরাগমটা কোথায়? বেনসি, ই, ই আছে মাঝখানে, উচ্চারণ কোথায় হচ্ছে? শেষে উচ্চারণ হচ্ছে, তাই না? শেষে, শেষে, শেষে আগমন করছে, তাই এটাকে বলা হয় অন্ত স্বরাগম। আদি স্বরাগম, মধ্য স্বরাগম, অন্ত স্বরাগম। ক্লিয়ার? বুঝছি। স্বরাগম আমরা তিন প্রকার, শুরুতে উচ্চারিত হলে আদি, মাঝখানে উচ্চারিত হলে অন্ত, শেষ হলে, মানে মাঝখানে হলে মধ্য, শেষ হলে অন্ত। পরিষ্কার বুঝছি নাকি? কোনো মুখস্থ নাই। ধ্বনি পরিবর্তন অনেকের মাথা খারাপ করে ফেলে, মুখস্থ কিছু নাই। বলেন তো, এই যে গ্লাস, গ্লাস থেকে যদি হয় গিলাস, কি হবে? গ্লাস থেকে গিলাস, এই কেউ আছে এখানে? তুমি বাইরে যাও কেন? ক্লাসে থাকো না কেন? বুঝি না আমি। এই যে এটা কি, স্ক্রিন শেয়ার মেয়ার করে দেয় আরেকজনে। ওই যে আবার ঠিক হয়েছে, থাকো এনে। এই যে আরেকজন চলে আসছে স্ক্রিনের মধ্যে। তাহলে গ্লাস থেকে কি গিলাস, কি হবে? কাটাকাটি করেন তো। গ্লাস থেকে, জি স্যার আসসালামু আলাইকুম। গ্লাস থেকে গিলাস, ওই যে ও নিয়ে গেছে স্যার, ও নিয়ে গেছে। দাও দাও স্যার, এটা দাও, এজেন্সি নিছো। না, শেষ পর্যায়ে সমস্যা নাই। গ্লাস থেকে গিলাস কি হবে? গ, গ কাটেন, ল, ল কাটেন, আকার কাটেন, দন্তাস্ব কাটেন, তাহলে কি হবে? এই যে মাঝখানে এই যে একটা রস্বইকার অবস্থান শুরুতে, অবস্থান কোথায়? শুরুতে। গিলাস উচ্চারণ কোথায়? গি, গি, গি। আগে গ, তারপরে কি রস্বই, তাই না? গিলাস। যদি বলতাম ই গ্লাস, ই গ্লাস, ই গ্লাস, ই গ্লাস বললে আগে হয়ে যেত, মাঝখানে, মাঝখানে, তাই এটাকে বলা হয় মধ্য স্বরাগম। এরকম গ্লাস থেকে গিলাস, হ্যাঁ, ফিল্ম থেকে ফিল্ম, ক্লিপ থেকে ক্লিপ, ধর্ম থেকে ধরম, রত্ন থেকে রতন, এগুলো সব মধ্য স্বরাগম। ওকে, আমাদের সময় তো যাচ্ছে। এই পরের ক্লাস কখন? এই পরের ক্লাস কখন? পরেরটা কখন? ঠিক 9টায়? তুমি কই? 9টা তো 1 বাজে, এনে শেষ করবো নাকি? তাহলে বাকিটা অংশ স্বর, মানে ধ্বনি পরিবর্তনের বাকি অংশটা আপনারা একটু বাসায় দেখেন, আগামী ক্লাসে একটু মনে করাই দিন। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই এটা পড়াইতে হবে, নাহলে বুঝবেন না। হ্যাঁ, কিছু বিষয় আছে আরো গুরুত্বপূর্ণ। তো আমি ইনশাল্লাহ চেষ্টা করব যে এটা আগামী ক্লাসে কমপ্লিট করার জন্য। শুরুতে আমাকে একটু মনে করে দিন। আচ্ছা, কারো যদি কোনো কমেন্ট থাকে, 1-2 জনের, যদি প্রথম ক্লাস আমার একেবারেই আরো একটা ক্লাস হবে,
দাও দিক এক দুজন, নীলুফা, ইয়াসমিন, কাদিজা, নাহিদা অনেকে হ্যান্ড রাইজ করছে, হামজা। জি বলেন, একদম 30 সেকেন্ডে সংক্ষিপ্ত বলেন, এক দুইজনের বেশি কমেন্ট নেওয়া যাবে না। থ্যাংক ইউ যারা যারা সুন্দর কমেন্ট করলেন, ওকে ধন্যবাদ। এটা একটু ইয়ে করে দাও, সবাই কমেন্ট করুক এখানে, সবাইকে দেখতে দেখ, সবাই দেখে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি কিছুক্ষণ আগে বিসিএস ক্লাস করে আসছি সিস্টেমতে, তো 1 ঘন্টা পাইছি আপনার ক্লাসটা। আপনার পরিচয়টা যদি একটু দিয়ে দেন, আর বাংলা পড়ানোর ধরনটা খুব ভালো লাগছে আপনার। আচ্ছা, আমার পরিচয় হচ্ছে, আমার নাম আনোয়ার হুসাইন, আমার বর্তমান কর্মস্থল হচ্ছে জনতা ব্যাংক। আপনি এই ক্লাসের পুরো অংশটা ভিডিও দেওয়া থাকবে, আপনি দেখে নেবেন, আশা করি ভালো লাগবে। থ্যাংক ইউ। ঠিক আছে, ধন্যবাদ। আর স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই যে ধ্বনি তত্ত্ব, মানে ধ্বনি তত্ত্ব, শব্দ তত্ত্ব, রূপ তত্ত্ব, অর্থতত্ত্বের যে আলোচ্য বিষয়গুলো, তো সেগুলো কি আমরা পুরনো বই থেকে পড়বো না নতুন বই থেকে পড়বো? পুরনো কারণ বই নতুন বই দুটোই পড়বেন। নতুন বই যেটা আছে এটাই হলো বেশি মানে মানে পরীক্ষা আসলে এটা উত্তর দিতে হবে আর কি। হ্যাঁ, স্যার তো বুঝতে নতুন পারছি, বইটা কিন্তু থেকেই প্রশ্ন- নতুন বইটা থেকেই বেশি ফলো করতে হবে, যে পরিবর্তনগুলো আসছে সেই নতুন বইগুলো থেকেই উত্তর দিবেন। জি স্যার, ওই যে কারক সমাজ হ্যাঁ আপনি হ্যাঁ হ্যাঁ, মানে আমি বুঝতে অন্যখানে। পারছি। জি ওকে, স্যার। আমাদের সময় একেবারে শেষ, ভালো থাকবেন, সবার সাথে আগামী ক্লাসে দেখা হবে।